Hello students, welcome to Physics Wala, welcome to our new YouTube channel PW Bangla এবং আমাদের ব্যাচ একলব্য। আর আমি তোমাদের রাখি ম্যাম আরেকটা চ্যাপ্টার তোমাদের রিভিশনের জন্য চলে এসেছি। তো চলো দেখা যাক, আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব পদার্থের কঠিন অবস্থা অর্থাৎ সলিড স্টেট। তো পদার্থের কঠিন অবস্থায় কঠিন কিছু ব্যাপার নেই, আমরা জাস্ট একটু রিভিশন করে নেব আর কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা কঠিন পদার্থ সম্পর্কে এক দুটো পয়েন্ট একটু দেখব। দেখো, কঠিন পদার্থের মধ্যে যে সমস্ত গঠনকারী কণাসমূহ থাকে, গঠনকারী কণাসমূহ বলতে অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, সেই সমস্ত গঠনকারী কণাসমূহ খুব কাছাকাছি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে এবং তাদের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে। অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে উপস্থিত গঠনকারী কণাসমূহ ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। অর্থাৎ কঠিনের ক্ষেত্রে ক্লোজলি প্যাকড স্ট্রাকচার দেখা যায়, ঘন সন্নিবিষ্ট গঠন। এবার দেখো, কঠিনের শ্রেণীবিন্যাসটা আমরা দেখব। ক্লাসিফিকেশন অফ সলিড। কঠিনকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কেলাসাকার কঠিন বা ক্রিস্টালাইন সলিড, আর একটা হচ্ছে অনিয়তাকার কঠিন বা অ্যামারফাস সলিড। তাহলে এই দুটো কঠিন সম্পর্কে আমরা কিছু পয়েন্ট দেখে নেব। চলো পরের পেজে যাওয়া যাক। দেখো, কেলাসাকার কঠিন, কেলাসাকার কঠিন সম্পর্কে পয়েন্টগুলো আলোচনা করব। আচ্ছা, কি বলা হচ্ছে? প্রথম পয়েন্ট, গঠনকারী কণাগুলি সুনির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে। তাহলে কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণাগুলো সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে এবং বিন্যাসের এই শৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে, সেটাকেই বলা হচ্ছে লং রেঞ্জ অর্ডার। নেক্সট পয়েন্ট বলছে নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে, গলনাঙ্ক নির্দিষ্ট। অর্থাৎ কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গলন একটা নির্দিষ্ট উষ্ণতায় শুরু হয় এবং গলন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পদার্থের উষ্ণতা ফিক্সড থাকে, অর্থাৎ গলনাঙ্ক নির্দিষ্ট হয়ে থাকে। গলনের লিনতাপ নির্দিষ্ট, দৃঢ় ও অসংনম্য হয়। আর এই যে পয়েন্টটা, অসম স্মারক বা অ্যানাইসোট্রপিক হয়, এটা একটু বোঝাবো। দেখো, অসম স্মারক বা অ্যানাইসোট্রপিক হয়, এটা বলতে কি বোঝানো হচ্ছে না, কেলাসাকার কঠিন পদার্থের ভৌত ধর্মগুলোর মান পরিমাপনের দিকের উপর নির্ভর করে। যেমন এই ছবিটা দেখো, এখানে দেখো দুটো কালার দিয়ে গঠনকারী কণাগুলো বোঝানো হয়েছে, দুটো ভিন্ন ধরনের গঠনকারী কণা নিয়ে এই কেলাস জালকটা গঠিত হয়েছে। এবার দেখো, এই যে এবি রেখাটা রয়েছে, এবি রেখার দুপাশে দুই ধরনের কণাই রয়েছে এবং সমান সংখ্যায় রয়েছে, অল্টারনেট অ্যারেঞ্জমেন্টে, একটা এই ধরনের কণা, একটা এই ধরনের, একটা এই ধরনের, এই ধরনের, এইভাবে রয়েছে। সিডি রেখাটা দেখো, সিডি রেখার এক পাশে এক ধরনের কণা রয়েছে, আর এক পাশে আর এক ধরনের কণা রয়েছে। তাহলে এই এবি রেখা আর সিডি রেখা যদি আমরা দেখি, তাহলে এই দুটো রেখার চারিপাশটা যদি দেখা হয়, পারিপার্শ্বিকটা সেম নয়, তাদের চারপাশে যে সমস্ত কণাগুলো রয়েছে তাদের বিন্যাসটা আলাদা রকম রয়েছে, সুতরাং পারিপার্শ্বিকটা সেম নয়। সেই জন্য বলা হচ্ছে যে কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে যে ভৌত ধর্মের মান, সেটা পরিমাপ কোন অভিমুখে করা হচ্ছে সেটার উপর নির্ভরশীল হয়। অর্থাৎ ভৌত ধর্ম যেমন ধরো প্রতিসরাঙ্ক হতে পারে, তাপীয় পরিবাহিতা হতে পারে, এই সমস্ত ভৌত ধর্মের মান পরিমাপনের অভিমুখের উপর নির্ভরশীল হয়। যেমন একটা এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন অভ্র বা মাইকার যে কেলাস, তার ঘাত সহ্য করার ক্ষমতা বিভিন্ন দিকে বিভিন্ন হয়। যেমন ধরো মাইকার একটা কেলাস রয়েছে এবং এই কেলাসে যদি লম্বভাবে বল প্রয়োগ করা হয় তাহলে কেলাসটা ভাঙে না, কিন্তু অনুভূমিকভাবে যদি বল প্রয়োগ করা হয় তাহলে দেখা যাচ্ছে কেলাসটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে কেলাসাকার কঠিন পদার্থের ভৌত ধর্মের মান পরিমাপনের দিকের উপর নির্ভরশীল হয়, যেটাকেই বলা হচ্ছে অসম স্মারক অর্থাৎ অ্যানাইসোট্রপিক হয়ে থাকে। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসো। প্রকৃত কঠিন বা ট্রু সলিড।
প্রকৃত কঠিন বা ট্রু সলিড বলতে কেলাসাকার কঠিন পদার্থকেই বোঝানো হয়ে থাকে। এক্সাম্পল রয়েছে NaCl, সোডিয়াম ক্লোরাইড, হীরক, কোয়ার্টজ ইত্যাদি, আরো অনেক এক্সাম্পল হয়, তো কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন পদার্থ সম্পর্কে আমরা কিছু পয়েন্ট এখানে দেখলাম। আচ্ছা, এরপর আমরা অনিয়তাকার কঠিন বা অ্যামরফাস সলিড সম্পর্কে কিছু পয়েন্ট দেখব। দেখো এখানে কি বলছে, গঠনকারী কণাগুলি সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে না। ঠিক আছে, কেলাসাকারের ক্ষেত্রে আমরা দেখেছি সুশৃঙ্খলভাবে সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে, কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, সুনির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা বিন্যাসের শৃঙ্খল রয়েছে, কিন্তু সেটা অল্প দূর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ শর্ট রেঞ্জ অর্ডার। নেক্সট দেখো, নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই। নেক্সট দেখো, গলনাঙ্ক নির্দিষ্ট নয়। দেখো কেলাসাকার কঠিনের ক্ষেত্রে আমরা দেখেছি গলনাঙ্ক নির্দিষ্ট হয়, একটা ফিক্সড টেম্পারেচার যেখানে গলন শুরু হচ্ছে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত টেম্পারেচার ফিক্সড থাকছে। কিন্তু এই অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে গলনাঙ্ক নির্দিষ্ট নয় বলতে বোঝানো হচ্ছে একটা রেঞ্জ রয়েছে টেম্পারেচারের। ধরো গলন শুরু হচ্ছে একটা টেম্পারেচারে, এবার আর একটা টেম্পারেচারে গিয়ে গলনটা শেষ হচ্ছে, অর্থাৎ একটা রেঞ্জ টেম্পারেচারের রয়েছে, সেই টেম্পারেচার যেটা রেঞ্জে রয়েছে তাতে গলন প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো উষ্ণতায় নয়, গলনাঙ্কটা সেই জন্য নির্দিষ্ট হচ্ছে না। নেক্সট রয়েছে, গলনের লিনতাপ নির্দিষ্ট নয়, কিছুটা দৃঢ় ও সংনম্য হয়ে থাকে, সমসারক বা আইসোট্রপিক হয়। কেলাসাকার কঠিনের ক্ষেত্রে এই পয়েন্টটাই আমরা বুঝলাম, অ্যানাইসোট্রপিক হয়ে থাকে, অর্থাৎ ভৌত ধর্মের মান কেলাসাকার কঠিনের ক্ষেত্রে ভৌত ধর্মের মান পরিমাপনের দিকের উপর নির্ভরশীল হচ্ছে, কিন্তু অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে এরা আইসোট্রপিক হচ্ছে, অর্থাৎ ভৌত ধর্মগুলোর মান পরিমাপনের দিকের উপর নির্ভরশীল হয় না। বোঝা গেল? আচ্ছা, অতি শীতলীকৃত সান্দ্র তরল বা সুপারকুলড ভিসকাস লিকুইড। দেখো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনিয়তাকার কঠিন পদার্থের মধ্যে তরলের মতো প্রবাহমানতা লক্ষ্য করা যায়, যেমন কাঁচ। কাঁচ হচ্ছে একটা অনিয়তাকার কঠিন পদার্থের এক্সাম্পল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে কাঁচ কেলাসাকার না অনিয়তাকার। কাঁচ হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থের একটা এক্সাম্পল। কাঁচের ক্ষেত্রে দেখা যায়, যেমন ধরো অনেক পুরনো দিনের বাড়ির যদি জানালার কাঁচ দেখা হয়, দেখা যাবে যে কাঁচটা নিচের দিকের তুলনায় উপরের দিকের তুলনায় নিচের দিকটা বেশি পুরু হয়ে গেছে। কিভাবে হচ্ছে, বহু দিনের পুরনো বাড়ির কথা বলা হচ্ছে। এখানে কি হচ্ছে, এই কাঁচের মধ্যে একটা প্রবাহমানতা দেখা যাচ্ছে, মাধ্যাকর্ষণ বলের প্রভাবে কাঁচের মধ্যে গঠনকারী কণাগুলো নিচের দিকে প্রবাহমানতার ফলে কি হচ্ছে, নিচের দিকটা উপরের দিকের তুলনায় পুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং আরো দেখা যায় যে অনেক পুরাতন দিনের যে বাড়ি রয়েছে সেখানকার জানালার কাঁচগুলো ঘোলাটে হয়ে গেছে। দেখো কাঁচ হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। এবারে ওই যে জানালার কাঁচ, সেটা দিনের বেলায় সূর্যের আলোয় রোদের তাপে গরম হচ্ছে, রাতের বেলা ঠান্ডা হচ্ছে, এরকম ভাবে পর্যায়ক্রমে গরম ঠান্ডা হতে হতে কি হচ্ছে, ওই অনিয়তাকার কাঁচের কিছু অংশ কেলাসিত হয়ে যাচ্ছে এবং কাঁচ ঘোলাটে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই ইম্পর্টেন্ট পয়েন্টটাও এখানে মনে রাখবো যে অনিয়তাকার কঠিন পদার্থ তাদেরকে বলা হয়ে থাকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বা সুপার কুলড ভিসকাস লিকুইড। আর এক্সাম্পল আমরা খেয়াল রাখবো, কাঁচ রয়েছে, প্লাস্টিক রয়েছে, মোম রয়েছে ইত্যাদি, এগুলো হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থের এক্সাম্পল। তাহলে দেখো আমরা কেলাসাকার কঠিন আর অনিয়তাকার কঠিন সম্পর্কে বেশ কিছু পয়েন্ট দেখলাম। এই পয়েন্টগুলো আমরা একটু মাথায় রাখবো, যদি এই দুটোর পার্থক্য আসে তাহলেও আমরা এই পয়েন্টগুলো থেকেই কিন্তু পার্থক্যটাও লিখতে পারবো। চলো এরপরে আমরা দেখবো এই কেলাসাকার কঠিনের শ্রেণী বিভাগ। ঠিক আছে, কেলাসাকার কঠিনকে দেখো ভাগ করা হয়েছে, 4টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি রয়েছে আমরা পরপর দেখে যাব। প্রথম রয়েছে মলিকিউলার বা আণবিক, তারপর রয়েছে আয়নিক বা আয়নীয়, কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক অর্থাৎ সমযোজী বা নেটওয়ার্ক, আর রয়েছে মেটালিক বা ধাতব। আবার দেখো এখানে আণবিক যেটা রয়েছে তার আন্ডারে আবার 3টে ভাগ রয়েছে, নন পোলার অর্থাৎ অধ্রুবীয়, পোলার ধ্রুবীয়, হাইড্রোজেন বন্ডেড অর্থাৎ হাইড্রোজেন বন্ধন যুক্ত। তাহলে এটা আমরা কি দেখছি, এটা আমরা দেখছি কেলাসাকার কঠিনের শ্রেণীবিভাগ, এবং এইগুলো সম্পর্কে আমরা খুব ছোট করে পয়েন্ট অনুযায়ী কিছু ইনফরমেশন জেনে নেব পরের পেজে। এই যে দেখো, চলে এসো, দেখো এখানে কি কি রয়েছে। কেলাসাকার কঠিন, এখানে দেওয়া রয়েছে নামগুলো। কেলাসাকার কঠিনে যে সমস্ত গঠনকারী কণা রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। গঠনকারী কণাসমূহের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কি রয়েছে এখানে দেওয়া রয়েছে। ধর্ম ছোট করে এখানে দেওয়া রয়েছে, আর কিছু
উদাহরণ এখানে দেওয়া হয়েছে। চলো শুরু করা যাক। দেখো প্রথম রয়েছে আণবিক বা মলিকিউলার ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, আণবিকের মধ্যে গঠনকারী কণা হিসেবে কে থাকে? অণু বা পরমাণুও থাকতে পারে। আচ্ছা, এবার এর যে ভাগগুলো রয়েছে, প্রথম রয়েছে অধ্রুবীয় বা নন পোলার। এর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা হচ্ছে উইক লন্ডন ফোর্স বা দুর্বল লন্ডন বলের মাধ্যমে এর মধ্যে গঠনকারী কণাগুলো পরস্পরের সঙ্গে আবদ্ধ রয়েছে। আচ্ছা, এক্সাম্পল যদি দেখো অধ্রুবীয় বা নন পোলার, কঠিন নিয়ন, কঠিন CH4, ঠিক আছে, ইত্যাদি, এগুলো এক্সাম্পল আমি ওখানে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখো ধ্রুবীয় বা পোলার। এখানে গঠনকারী কণাগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন বা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। ঠিক আছে, এক্সাম্পল দেখো কঠিন SO2, কঠিন NH3, এগুলো হচ্ছে পোলার অর্থাৎ ধ্রুবীয়, পোলার বা ধ্রুবীয় মলিকিউলার ক্রিস্টালাইন সলিড। ওকে, নেক্সট রয়েছে হাইড্রোজেন বন্ডেড বা হাইড্রোজেন বন্ধনযুক্ত। বোঝাই যাচ্ছে এর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কি হবে? হাইড্রোজেন বন্ডিং। যেমন এক্সাম্পল রয়েছে বরফ। তাহলে এই যেগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে মলিকিউলার বা আণবিক কেলাসাকার কঠিন, তার ভাগ, এক্সাম্পল এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কি রয়েছে। আর ধর্মটা একটু দেখে নাও, এরা নরম হয়ে থাকে, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে, তাপ এবং তড়িতের কুপরিবাহী হয়ে থাকে। ক্লিয়ার? এগুলো একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে আয়নীয় বা আয়নিক। দেখো আয়নীয় কেলাসাকার কঠিন, বোঝাই যাচ্ছে এর মধ্যে গঠনকারী কণা হিসেবে কে থাকবে? আয়ন থাকবে, পজিটিভ চার্জড আয়ন আর নেগেটিভ চার্জড আয়ন। পজিটিভ চার্জড আয়ন অর্থাৎ ক্যাটায়ন, নেগেটিভ চার্জড আয়ন অর্থাৎ অ্যানায়ন। তাহলে দেখো গঠনকারী কণা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। এদের মধ্যে আকর্ষণ বল কি হবে? কুলম্বীয় বা স্থির তাড়িতিক আকর্ষণ বল, কুলম্বীয় বা স্থির তাড়িতিক আকর্ষণ বল। আচ্ছা, এক্সাম্পল দেখে নাও, এক্সাম্পল রয়েছে NaCl, KCl, ZnS ইত্যাদি। আর এখানে ধর্মটা দেখে নাও, শক্ত, ভঙ্গুর, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী কিন্তু গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। আমরা জানি যে আয়নীয় যৌগগুলো গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়নিত হবে, আয়নিত হলে আয়ন উৎপন্ন হবে, আয়নরা তড়িৎ পরিবহন করতে পারবে। সেই জন্য এখানে বলা হচ্ছে কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী কিন্তু গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। ওকে, নেক্সট দেখো, নেক্সট সমযোজী বা নেটওয়ার্ক ক্রিস্টালাইন সলিড, কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক। এখানে গঠনকারী কণা অধাতব পরমাণু একই হতে পারে বা আলাদাও হতে পারে। তো এখানে ক্রিয়াশীল আকর্ষণ বল হচ্ছে সমযোজী বন্ধন। দেখতেই পাচ্ছ সমযোজী বা নেটওয়ার্ক, তার মানে এখানে যে সমস্ত অধাতব পরমাণুগুলো রয়েছে ওদের মধ্যে নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করছে এবং সমযোজী বন্ধন গঠন করে করে এরা 3 ডাইমেনশনালি জায়েন্ট মলিকিউল তৈরি করে, অতিকায় অণু গঠন করে। সেই জন্য এটাকে সমযোজী বা নেটওয়ার্ক বলা হচ্ছে, অর্থাৎ বড় বড় মলিকিউল, অতিকায় মলিকিউল, জায়েন্ট মলিকিউল তৈরি করছে। ঠিক আছে, সমযোজী বন্ধন, এদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল রয়েছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন, যেমন হিরে, গ্রাফাইট ইত্যাদি। আচ্ছা, অত্যন্ত শক্ত হয়, যদিও ব্যতিক্রম রয়েছে, যেমন গ্রাফাইট। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, তাপ ও তড়িতের কুপরিবাহী হয়, ব্যতিক্রম রয়েছে গ্রাফাইট। আচ্ছা, নেক্সট কি রয়েছে? কেলাসাকার কঠিনের মধ্যে আমরা 4 নম্বর পয়েন্ট দেখব। 4 নম্বর পয়েন্টে রয়েছে ধাতব বা মেটালিক ক্রিস্টালাইন সলিড। তাহলে ধাতব যেখানে, সেখানে গঠনকারী কণা দেখো লেখা আছে চলমান ইলেকট্রন সমুদ্রে ধাতব ক্যাটায়ন। এখানে ইলেকট্রন সি মডেল রয়েছে। দেখো এখানে ধাতব বা মেটালিকের ক্ষেত্রে কি হচ্ছে, ধাতু রয়েছে, সেই ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হচ্ছে, অর্থাৎ মেটালের ফ্রি ইলেকট্রনস রয়েছে, ইলেকট্রনের সমুদ্র, সেখানে মাঝে মাঝে ক্যাটায়ন রয়েছে এবং এই যে ক্যাটায়ন, এই যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো নির্দিষ্ট ক্যাটায়নের অধীনে থাকে না, তারা কিন্তু পুরো কেলাস জুড়ে তারা মুভ করতে পারে। অর্থাৎ এই যে ফ্রি মেটালের যে ফ্রি ইলেকট্রনস রয়েছে তারা কিন্তু পুরো কেলাস জুড়ে কিন্তু তারা মুভ করতে পারে এবং এক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হচ্ছে ধাতব বন্ধন। ঠিক আছে, আর ধর্ম দেখো তাপ ও তড়িতে সুপরিবাহী। আর এক্সাম্পল সমস্ত ধাতু, যেমন সিলভার, কপার, আয়রন, সংকর ধাতু ইত্যাদি। ঠিক আছে, মোটামুটি
একটু সামারি করে এই ক্রিস্টালাইন সলিডের যে ভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এই চার্টের মাধ্যমে দেখে নিলাম। তোমরা এগুলো একটু পড়ে রাখবে যাতে করে তোমরা ব্যাপারটাও বুঝে যাও এবং ছোট ছোট যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে যাতে তোমরা উত্তর করতে পারো। ঠিক আছে, চলো এবারে আমরা চলে এসেছি একক কোষ বা ইউনিট সেল বলতে কি বোঝায় সেটা দেখে নেবো। দেখো প্রথমে ছবি দেখো, ছবিতে কি দেখানো হচ্ছে, দেখো এখানে পুরো একটা কেলাস জালককে দেখানো হয়েছে। কেলাস জালকের এই যে জায়গাটা যেটা হাইলাইট করে দেখানো হচ্ছে সেটা একটা ইউনিট সেল। এবার এরকমই ইউনিট সেল নিয়ে নিয়ে পুরো কেলাস জালকটা গঠিত হয়েছে এবং এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট, অর্থাৎ কেলাস জালকের জালক বিন্দু যেখানে কেলাসের গঠনকারী কণাগুলো অবস্থান করছে। ঠিক আছে, আমি জাস্ট এমনি এগুলো বোঝানোর জন্য করলাম। তাহলে একক কোষ বা ইউনিট সেল বলতে কি বোঝায়, যে কোনো কেলাস জালকের মধ্যে ক্ষুদ্রতম যে বেসিক প্যাটার্ন বা মৌলিক যে বিন্যাস যেটার সুষম এবং পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে সম্পূর্ণ কেলাস জালক গঠিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে একক কোষ বা ইউনিট সেল। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা একক কোষের ছবি আঁকছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে দাঁড়াও এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবার দেখো এক্স অ্যাক্সিস বরাবর একক কোষের বাহুর দৈর্ঘ্য এ, ওয়াই অ্যাক্সিস বরাবর একক কোষের বাহুর দৈর্ঘ্য বি, জেড অ্যাক্সিস বরাবর একক কোষের বাহুর দৈর্ঘ্য সি এবং এই বাহুগুলোর মধ্যবর্তী কোণ একটু দেখে নাও। দেখো এই বি, এই যে বি বাহু এবং সি বাহু এদের মধ্যবর্তী কোণ আলফা, সি আর এ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, এ আর বি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। তাহলে একক কোষ সম্পর্কে এই কয়েকটা জিনিস আমরা একটু জেনে রাখবো এবং আমরা ঘনকাকার একক কোষ নিয়ে এরপর আলোচনা করব। ঘনকাকার একক কোষ, ঘনকাকার একক কোষের ক্ষেত্রে এই যে বাহুর দৈর্ঘ্যগুলো দেখানো হয়েছে এ সমান বি সমান সি হবে এবং এই যে কোণগুলো দেখানো হচ্ছে আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি হয়। ঠিক আছে, ঘনকাকার একক কোষের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ সমান বি সমান সি এবং আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি হয়। তাহলে একক কোষ বা ইউনিট সেল ব্যাপারটা সম্পর্কে জাস্ট বেসিক কিছু কনসেপ্ট আমরা জেনে নিলাম। এবার দেখো একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝায় সেটা দেখবো। দেখো একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝায় সেটা দেখবো। তারপর আমরা বিভিন্ন ধরনের যে একক কোষ রয়েছে যেমন সরল ঘনকাকার একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, এই প্রত্যেকটা সম্পর্কে আমরা প্যাকিং দক্ষতা নির্ণয় করব এবং প্যাকিং দক্ষতা যখনই আমরা নির্ণয় করব তখনই আমরা ওই সমস্ত একক কোষে কণার সংখ্যা কত সেটাও একসাথে দেখে নেব। তাহলে চলো স্টার্ট করা যাক। একক কোষের প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতা সমান বা প্যাকিং এফিসিয়েন্সি অফ ইউনিট সেল সমান একক কোষের কণা দ্বারা বা কণাগুলি দ্বারা বলতে পারো, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন, একক কোষের মোট আয়তন, একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। এটা আমরা খেয়াল রাখবো, যেটা আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, তো প্যাকিং দক্ষতা সমান একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। তাহলে চলো এরপর আমরা এক এক করে শুরু করি। দেখো প্রথম কি রয়েছে, সিম্পল কিউবিক ইউনিট সেল বা সরল ঘনকাকার একক কোষ। এখানে একটা ছবিও দেওয়া রয়েছে, ছবিটা যতটা বুঝবে বোঝো, বইতেও তোমরা ছবি পাবে, এছাড়া আমি তোমাদের বোঝানোর জন্য ছবি আঁকবো। দেখো প্রথমে আমরা কি দেখবো, সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা কত সেটা দেখব, তারপরে তার প্যাকিং দক্ষতা বের করব। দেখো প্রথমত এটা হচ্ছে সরল ঘনকাকার একক কোষ যেখানে
কৌণিক বিন্দুগুলোতে কণা অবস্থান করছে। দেখছো কৌণিক বিন্দুগুলোতে কণা অবস্থান করছে। দেখো ছবিটা আমি আরেকবার এখানে দেখাই। কৌণিক বিন্দুগুলোতে কণা অবস্থান করছে। কটা কৌণিক বিন্দু আছে, কটা কর্নার রয়েছে? 8টা কর্নার আছে। দেখো আমার সাথে গুনতে থাকো, 1 2 3 4 5 6 7 8, 8টা কর্নার রয়েছে। ওকে, এবং কৌণিক বিন্দুস্থিত কণার অবদান হচ্ছে 1/8 অংশ। কৌণিক বিন্দুস্থিত কণার অবদান হচ্ছে 1/8 অংশ। এবং সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে এই একক কোষের বাহু যেটা রয়েছে, সেই যে বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে a, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য a, এবং এই বাহু বরাবর দেখো দুটো যে কণা রয়েছে তারা পরস্পরের সংস্পর্শে রয়েছে। মানে এই কৌণিক বিন্দুতে দুটো কণা, তারা বাহু বরাবর যে রয়েছে দুটো কণা, সে তারা কিন্তু পরস্পরের সংস্পর্শে রয়েছে। সেই ছবিটাও আমি বোঝানোর জন্য আরেকবার আঁকছি। দেখো বোঝা গেল? আমি মোটামুটি বোঝানোর জন্য ছবিটা এঁকেছি। দেখো এইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত, এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, এটাও হচ্ছে a। এবার কণার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এটা হচ্ছে r, এটাও হচ্ছে r, ঠিক আছে। আমি এখানে সব লিখে দিচ্ছি। কণার ব্যাসার্ধ r, আর বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। দেখতেই পাচ্ছ এটা একটা বাহু এবং এখানে দুটো কণা পরস্পরের সংস্পর্শে রয়েছে। আমরা সরল ঘনকাকার একক কোষ নিয়ে আলোচনা করছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a সমান 2r। দেখো এটাও r, কণার ব্যাসার্ধ, এটাও হচ্ছে কণার ব্যাসার্ধ, তাহলে a সমান আমরা কি পাচ্ছি, a সমান হচ্ছে 2r, ঠিক আছে। তাহলে সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক a সমান 2r। আচ্ছা, সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা কত? কণার সংখ্যাকে z দিয়ে লেখা হয়ে থাকে। দেখো 8টা কৌণিক বিন্দুতে কণা অবস্থান করছে, তাহলে 8টা কর্নার রয়েছে এবং কৌণিক বিন্দুস্থিত কণার অবদান হচ্ছে 1/8 অংশ। তাহলে মোট কণা সংখ্যা হচ্ছে 1, কণা সংখ্যা হচ্ছে 1। এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কণার সংখ্যা 1 এবং এখানে বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক a সমান হচ্ছে 2r। বোঝা গেল? এবার আমরা কি করব, এবার আমরা প্যাকিং দক্ষতা বের করব। দেখো কণাগুলোকে এক একটা গোলক ধরে নেওয়া হয়েছে, গোলকের আয়তন 4/3 পাই r3। তাহলে আমরা এখান থেকে প্যাকিং দক্ষতা কিভাবে বের করব? দেখো প্যাকিং দক্ষতা সমান কি পেয়েছি, একক কোষের কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন। কণা কটা রয়েছে? একটা কণা, আয়তন কত? 4/3 পাই r3 বাই মোট আয়তন। দেখো বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এটা তো একটা ঘনকাকার একক কোষ কিউব, তাহলে এক্ষেত্রে মোট আয়তন কত হবে? বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে মোট আয়তন নিশ্চয়ই a কিউব হবে, তাহলে বাই a কিউব। বোঝা গেছে? একক কোষের কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন, কণা সংখ্যা যেহেতু 1 তাই 1 ইন্টু কণাকে গোলক ধরা হয়েছে, গোলকের আয়তন 4/3 পাই r3 বাই হচ্ছে মোট আয়তন, যেহেতু কিউবের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a হলে তার আয়তন a কিউব হবে, তাই বাই হচ্ছে a কিউব। বোঝা গেল? এবার দেখো উপরে তাহলে থাকবে 4/3 পাই r3 বাই এর জায়গায় আমরা 2r বসিয়ে দেবো, a কিউব রয়েছে 2r, এর হোল কিউব হলো, তাহলে 4/3 পাই r3 বাই 8r3। এখানে একটু কাটাকুটি করে দাও, 4 দুগুণে 8, এখান থেকে পাবে পাই বাই 6। পাই বাই 6 তোমরা ক্যালকুলেট করলে কত পাবে? ক্যালকুলেট করলে পাবে 0.524। দেখো এটা হচ্ছে প্যাকিং দক্ষতা বেরোলো। কি বেরোলো? প্যাকিং দক্ষতা বেরোলো। কিসের জন্য বেরোলো? সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে বেরোলো। কণা সংখ্যা কত? কণা সংখ্যা 1। এখানে বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? a সমান 2r। প্যাকিং দক্ষতা কত বেরিয়েছে? প্যাকিং দক্ষতা আমরা পেয়েছি
0.524। তাহলে আমরা যদি জানতে চাই যে এই ধরনের একক কোষে অর্থাৎ সরল ঘনকাকার একক কোষ বা সিম্পল কিউবিক ইউনিট সেল এর ক্ষেত্রে একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন কত আমরা বের করব। দেখো কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন সমান 52.4%। ঠিক আছে, এটাকেই পার্সেন্টেজে আমরা যদি করি কণা দ্বারা অধিকৃত আয়তন আমরা পাবো 52.4%। আর ফাঁকা স্থান তাহলে কত? ফাঁকা স্থান বা ফাঁকা স্থানের পরিমাণ যাই বলো, ফাঁকা স্থানের পরিমাণ কত পাবো? 100 থেকে বিয়োগ করে দাও। এত পার্সেন্ট যদি কণা দ্বারা অধিকৃত আয়তন হয় তাহলে ফাঁকা স্থান আমরা 100 থেকে বিয়োগ করলেই পাবো 100 - 52.4 এত পার্সেন্টেজ, এত পার্সেন্ট পাবো। তাহলে এটা আমরা পাবো 47.6%। ঠিক আছে, 47.6%। ওকে, তাহলে এইভাবে আমরা প্যাকিং দক্ষতা বের করতে পারবো, প্যাকিং দক্ষতা বের করতে পারবো, তার সাথে সাথে আমরা ফাঁকা স্থানের পরিমাণ বের করতে পারবো। এটা প্যাকিং দক্ষতা বের করা হয়েছে, ফাঁকা স্থানের পরিমাণ বের করা হয়েছে, কণা দ্বারা অধিকৃত আয়তন কত পার্সেন্ট সেটা বের করতে পারবো, আমরা কণার সংখ্যা বের করতে পারবো, এবং তার সাথে সাথে সরল ঘনকাকার একক কোষ বা সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে দেখে নিলাম। কৌণিক বিন্দুতে কণা অবস্থান করছে, কৌণিক বিন্দুস্থিত কণার অবদান 1/8 অংশ, সেখান থেকে আমরা কণার সংখ্যা পেয়েছি 1। ওকে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট রয়েছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এখানেও ছবি দেওয়া রয়েছে এবং বোঝানোর জন্য আমি আবার আঁকবো। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে 8টা কৌণিক বিন্দুতে কণা রয়েছে এবং দেহকেন্দ্রে বডি সেন্টারে একটা কণা অবস্থান করছে। বোঝা গেছে? এই ছবিটা আমি ছবিটা আরেকবার আঁকি তোমাদের বোঝানোর জন্য। দেখো আটটা কৌণিক বিন্দুতে কণা অবস্থান করছে, 8খানা কর্নার রয়েছে এবং দেহকেন্দ্রে একটা কণা অবস্থান করছে বডি সেন্টারে। ঠিক আছে, বডি সেন্টারে একটা কণা অবস্থান করছে। তাহলে এক্ষেত্রে এই ছবিটায় দেখো এই কৌণিক বিন্দুতে অবস্থিত কণা, এই কৌণিক বিন্দুতে অবস্থিত কণা এবং দেহকেন্দ্রে অবস্থিত কণা এরা পরস্পরের সংস্পর্শে আছে এবং এই যে এবি রেখাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বডি ডায়াগোনাল বা দেহকর্ণ, বডি ডায়াগোনাল। আমি বোঝানোর জন্য আবার আঁকছি। ঠিক আছে, বোঝানোর জন্য আমি আবার ছবিটা তোমাদের আঁকছি। দেখো ছবিটা মোটামুটি সুন্দর করে আঁকার চেষ্টা করছি, জানি না কিরকম হবে। আচ্ছা, প্রথমে আমি দেখাই দেহকেন্দ্রে এই কণাটা অবস্থান করেছে, এই কৌণিক বিন্দুতে এই কণাটা অবস্থান করছে, এই কৌণিক বিন্দুতে এই কণাটা অবস্থান করছে। মোটামুটি বোঝার জন্য আঁকছি, একটু তোমরা ব্যাপারটা বুঝে নিও, মোটামুটি চলে যাবে। তাহলে দেখো এখানে আমি একটু নাম টাম দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে বডি ডায়াগোনালটা আমি এখানে যোগ করে দিলাম। ঠিক আছে, আমি নাম দিচ্ছি এ বি। এছাড়া এখানে এইটাও যোগ করে দিচ্ছি। হ্যাঁ, ওই ছবিতে যেরকম আছে আমি একই রকম আঁকছি তা কিন্তু নয়, ব্যাপারটা ঘুরে ফিরে একই, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য আঁকছি। সুতরাং তোমরা এইটা ভালো করে দেখো। দেখো এই কৌণিক বিন্দুর কণা, এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুর কণা, এই কৌণিক বিন্দুর কণা আর বডি সেন্টারে যে কণা তারা সংস্পর্শে রয়েছে। আমি এই বডি ডায়াগোনালটাকে যোগ করেছি, দেখিয়েছি এখানে এ বি, এবং এখানে আমি আরো নাম দিই আর এ সিটা যোগ করলাম। ঠিক আছে, এ সি যোগ করলাম। এবার দেখো এখানে এখানে আচ্ছা ইয়েলো নয়, হোয়াইট। আচ্ছা এখানে দেখো বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য এ। ঠিক আছে, একক কোষের বাহুর দৈর্ঘ্য এ, কণার ব্যাসার্ধ আর, কণার ব্যাসার্ধ আর। এবার দেখো এখানে এডি হচ্ছে একটা বাহু, এটা এ, সিডি এটাও বাহু, এটাও এ। তাহলে এসি কত হবে? এসি কত হবে? দেখো
এডিসি এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখো এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এসি স্কোয়ার সমান আমরা পাবো কিভাবে, এডি কত, এডি বাহু এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ডিসি কত, এটাও এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। তাহলে এসি সমান আমরা কত লিখবো, √2a। √2a আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই এসি হচ্ছে √2a। এবার দেখো এসি √2a আর বিসি, বিসি কত, বিসিও তো একটা একক কোষের বাহু, তাহলে এটা এ, এটা √2a, এটা এ। তাহলে এবার আমরা এই বডি ডায়াগোনাল এ বি সমান কত সেটা বের করব। সেটা কিভাবে বের করব, এখানে এটাও একটা সমকোণী ত্রিভুজ, এই যে এ বি সি এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এখানেও আমরা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ফর্মুলায় ফেলবো। দেখো এখানে আমরা ফেলছি এ বি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা এসি সমান পেয়ে গেছিলাম। এবার এখান থেকে আমরা এসি স্কোয়ার কত পাবো, এসি সমান যদি √2a হয় তাহলে √2a এর স্কোয়ার, বিসি কত, বাহুর দৈর্ঘ্য এ স্কোয়ার। তাহলে এখানে 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 3a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ বি সমান কত পাবো, এ বি সমান √3a পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এ বি হচ্ছে √3a। তাহলে এখান থেকে আমরা এই বডি ডায়াগোনাল এ বি সমান √3a পেয়েছি। এবারে কণার ব্যাসার্ধ হচ্ছে আর, কণার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে দেখো এই কণাটার ব্যাসার্ধ এটা, এটা আর। এই কণাটার ক্ষেত্রে ব্যাসার্ধ যদি বলি এই আর, তার মানে টোটালটা কত, টোটালটা 2r হবে। আমি আলাদা করেই দেখাচ্ছি, এটা আর, এটাও আর। এই কণার ব্যাসার্ধ কত, আর। তাহলে টোটাল কত হলো, আর 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 আর, টোটাল কত হলো 4r। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, চলো লেখা যাক এবার। তাহলে এ বি সমান হচ্ছে 4r, আবার এ বি সমান আমরা কত পেয়েছি, √3a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে √3a সমান হচ্ছে 4r, বা আমরা লিখতে পারি a সমান হচ্ছে 4r/√3। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা তো এবার দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের মোট কণা সংখ্যা কত সেটাও দেখব। দেখো কণা সংখ্যাটা একটু দেখে নেওয়া যাক। দেখো 8টা কৌণিক বিন্দুতে কণা রয়েছে, কটা কর্নার, 8টা কর্নার। কৌণিক বিন্দুস্থিত কণার অবদান কত, 1/8 অংশ। আর দেহকেন্দ্রে একটি কণা রয়েছে, তাহলে একটি কণা। তাহলে এখানে 1 + 1 সমান হচ্ছে 2, z সমান হচ্ছে 2। z কি, z হচ্ছে কণা সংখ্যা। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কণা সংখ্যা z সমান হচ্ছে 2, এবং এখানে বাহুর দৈর্ঘ্য a এবং কণার ব্যাসার্ধ r এর মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেছি √3a সমান 4r, যেখান থেকে আমরা পাচ্ছি a সমান 4r/√3। কিভাবে পেলাম সেটাও দেখিয়ে দিয়েছি। তাহলে আমরা এটাকে এই যে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, এটাকে বিসিসি বলা হয়ে থাকে সংক্ষেপে, বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। যখনই কোথাও বিসিসি লেখা থাকবে বা দেহকেন্দ্রিক লেখা থাকবে বুঝে যাবে সেখানে বিসিসির কথাই বলা হচ্ছে, এবং সেখানে জেড কণার সংখ্যা হচ্ছে 2 এবং তাদের বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে এই হচ্ছে সম্পর্ক। কিভাবে পাওয়া গেছে সেটা একটু মাথায় কনসেপ্টটা রেখে দেবে। আর কি করব, প্যাকিং দক্ষতা বের করব। চলো প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতা তো কি করে বার করতে হয় তোমরা শিখেই গেছো। একক কোষের কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। একক কোষে কটা কণা আছে, 2টো কণা আছে, তাহলে 2 ইন্টু একক কোষের কণাকে আমরা গোলক ধরে নিয়েছি, গোলকের আয়তন আমরা বসিয়ে দেবো 4/3 πr³ বাই মোট আয়তন কত হবে। দেখো আমরা তো কিউবের ক্ষেত্রেই দেখছি, তো a কিউবই নিচে লিখবো। এবার এ সমান যেটা পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে চলো এখান থেকে আমরা পাবো 8/3 πr³। 8/3 কেন হলো, 4 দুগুণে 8 করে দিয়েছি। এর জায়গায় বসাবো 4r/√3 এর কিউব। তাহলে 8/3 πr³ আর নিচে হবে 4 × 16, 16 × 64 r³ আর নিচে হবে 3√3। এখানে r³ r³ কেটে যাবে, বাকি তোমরা যদি ক্যালকুলেশন করো দেখো 3 3 এখানে কেটে যাবে, 8 8 64 হবে, π/8√3 এটাই আসছে তো, ঠিক করে একটু দেখে নাও। দেখো 8
8 8 64 হয়ে যাচ্ছে। আচ্ছা 3 3 কেটে যাচ্ছে। আচ্ছা √3 তো উপরে চলে যাবে, √3 π/8, ঠিক আছে। আচ্ছা আমি সুন্দর করে একটু করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। √3 তো উপরে চলে গেছে, √3 π আর নিচে থাকবে শুধুমাত্র 8, √3 π/8। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 0.68 পাওয়া যাবে, 0.68। তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বা বিসিসির ক্ষেত্রে একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন কত? কণা দ্বারা অধিকৃত আয়তন 68%। তাহলে ফাঁকা স্থান কত? ফাঁকা স্থানের পরিমাণ 100 থেকে বিয়োগ করে দাও, 32%। বোঝা গেল? তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন 68%, ফাঁকা স্থানের পরিমাণ হচ্ছে 32%। ঠিক আছে, একবার এইটা ভালো করে দেখে নাও, তারপর আমরা পরের পেজে যাব। এইটা একবার ভালো করে দেখে নাও কি করেছি না, a কিউব, এখানে দুটো কণা রয়েছে 2 × 4/3 πr কিউব, নিচে a কিউব, এর জায়গায় 4r/√3টা বসিয়ে দিয়েছি। 4r/√3টা করলে আমরা এখান থেকে কত পাবো? 3√3, আর এখানে 4 4 16, 4 16 64, এখানে 8/3 রয়েছে, 8 8 64, 3 3 কেটে গেছে, √3 ওপরে চলে গেছে, ওপরে পাই ছিল, আর কিউব কেটে গেছে, নিচে 8, √3 π/8 হয়েছে। সেখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা এটা পেয়ে যাবে। অবশ্যই ক্যালকুলেশন নিজেরা করে দেখে নেবে। তারপর হচ্ছে কণা দ্বারা অধিকৃত আয়তন 68% এবং ফাঁকা স্থানের পরিমাণ 100 থেকে বিয়োগ করলে 32%। এটা আমরা বিসিসির ক্ষেত্রে দেখলাম। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এক্ষেত্রেও আমরা ছবিটা আরেকবার আঁকবো। দেখো এখানে ছবি দেওয়া রয়েছে। এখানে কি হচ্ছে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ, এটাকে এফসিসি বলা হয়ে থাকে, এফসিসি। ঠিক আছে, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। এখানে কৌণিক বিন্দুতে কণা অবস্থান করে এবং পৃষ্ঠকেন্দ্রে কণা অবস্থান করে। দেখো ছবি আঁকলে ক্লিয়ার হবে। ছবিটা আঁকা যাক। আটটা কর্নার রয়েছে, 1 2 3 4 5 6 7 8। এবারে 8টা কর্নারে কণা রয়েছে এবং পৃষ্ঠকেন্দ্র, কটা পৃষ্ঠতল আছে, কটা ফেস রয়েছে? দেখো 1টা 2টো, ওপর নিচে দেখালাম, 3টে 4টে, এই সাইড এই সাইড, পিছনেরটা 5টা, সামনেরটা 6টা, 6টা ফেস রয়েছে, 6টা পৃষ্ঠতল রয়েছে। পৃষ্ঠতলের কেন্দ্র, সেটাকেই পৃষ্ঠকেন্দ্র বলা হচ্ছে। পৃষ্ঠকেন্দ্রে কণা অবস্থান করছে। তাহলে পৃষ্ঠকেন্দ্রের কণাগুলোকে দেখা যাক। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মোটামুটি বোঝানোর জন্য দেখালাম। বোঝা গেছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এখানে প্রথমে কণার সংখ্যাটা বের করে নেওয়া যাক। দেখো 8টা কর্নারে কণা অবস্থান করছে। 8টা কর্নারে কণার অবদান কত? 1/8 অংশ। এবং 6টা পৃষ্ঠকেন্দ্রে কণা অবস্থান করছে এবং পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান হচ্ছে 1/2 অংশ, 6 × 1/2। তাহলে কত পাচ্ছি? 1 প্লাস এখানে 3, তার মানে 4। তার মানে কণা সংখ্যা z সমান হচ্ছে 4। কণা সংখ্যা z সমান হচ্ছে 4। বোঝা গেল? 8টা কর্নারে কণা রয়েছে, কৌণিক বিন্দুস্থিত কণার অবদান হচ্ছে 1/8 অংশ। 6টা পৃষ্ঠকেন্দ্রে কণা রয়েছে, তাহলে 6 × পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান 1/2 অংশ। সেখান থেকে 6 × 1/2 হয়েছে, এখানে 3 পেয়েছি, এখানে 1 পেয়েছি, 3 আর 1 4। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলে উপস্থিত কণার সংখ্যা কত হয়েছে? কণার সংখ্যা z = 4। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ফেসকে আমি দেখাবো। একটা ফেস যেটা ওরকম দেখানো হয়েছে, আমি ছবিতে তোমাদের ভালো করে বোঝানোর জন্য দেখাবো। আচ্ছা দেখো একটা ফেস, ধরো এই ফেসটা আমি দেখাচ্ছি, হ্যাঁ, এই ফেসটাকে আমি আলাদা করে এখানে আঁকছি। এখানে এই যে কর্নারে যে রয়েছে, মানে ফেস সেন্টার মানে পৃষ্ঠকেন্দ্রে কণা এবং কৌণিক বিন্দুতে কণা, এরা পরস্পরের সংস্পর্শে রয়েছে। তাহলে সেটা দেখানোর জন্যই এখানে এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রের কণা,
এটা হচ্ছে কর্নারের কণা। বুঝে গেছে? মোটামুটি একটা ছবি আমি আঁকলাম। আচ্ছা, এবার এইটা যদি আমি দেখাই, এটা কি? এটা হচ্ছে ফেস ডায়াগোনাল, ফেস ডায়াগোনাল, ঠিক আছে? এবার দেখো এ, আচ্ছা আলাদা কালার নিই, এ বি সি। এবারে কণার ব্যাসার্ধ এখানে লেখো, কণার ব্যাসার্ধ আর আর বাহুর দৈর্ঘ্য, একক কোষের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে দেখো এখানে এসি একটা বাহু এ, বিসি এটা আর একটা বাহু এ, আর এ বি এটা কি? ফেস ডায়াগোনাল। এবং এ বি সি এরা কি? এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি হচ্ছে এ, বিসিও হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 2a স্কোয়ার হবে। এখান থেকে এ বি সমান আমরা পাবো √2a, √2a। এবার দেখো এই যে ফেস ডায়াগোনাল এ বি সমান √2a পেলাম, এখানে আমরা কণার ব্যাসার্ধ আর, তাহলে এই কণার ব্যাসার্ধ এটা আর, এটা টোটালটা কত হবে? এটা তো পুরোটা তো ব্যাসার্ধ বললে আর আর আর, টোটাল তাহলে 2r হবে। একসাথে দেখালাম, এটা ব্যাস দেখানো হলো, এটা আর কি ব্যাসার্ধ যেহেতু আর, টোটাল ব্যাসটা দেখানো হলো। এই কণার ক্ষেত্রে তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আর 2r আর, তার মানে কত হচ্ছে? এখানেও 4r হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি এ বি সমান হচ্ছে আর প্লাস আর প্লাস আর, অর্থাৎ এখানে 2r এখানে আর, তাহলে টোটাল হচ্ছে 4r, সেটা সমান হচ্ছে √2a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? a সমান হচ্ছে 4r/√2, যেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বা এফসিসির ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার? তাহলে সবটা বুঝে গেছি আমরা। আমরা এই জায়গাটা না একটা জাস্ট এই ফেসটা দেখিয়েছি, এই ফেসটা দেখিয়েছি, ফেস ডায়াগোনাল যোগ করে দিয়েছি, এই ফেসটা শুধু এখানে আমি আলাদা ছবি করে দেখিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমরা লিখব যে প্যাকিং দক্ষতা কিভাবে বের করা যাচ্ছে। আচ্ছা, প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতা সমান একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন। এখানে কণার সংখ্যা কত? 4, তাহলে 4 × 4/3 পাই আর কিউব, আর নিচে থাকবে এ কিউব, এর জায়গায় আমরা এইটা বসাবো। তাহলে দেখো এখানে আমরা লিখছি 16/3 পাই আর কিউব বাই এ কিউবের জায়গায় আমরা 4r/√2 এর কিউব বসাবো। তাহলে এখান থেকে আমরা কত পাবো? এখান থেকে আমরা পাবো 16/3 পাই আর কিউব, এখানে 64 আর কিউব বাই 2√2। একটু কাটাকুটিটা ভালো করে করে নাও, 4 16 64। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 2 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত হচ্ছে? পাই √2 পাই বাই 6। দেখো এটা 3টা নিচে এসে গেল, 3 2 6, উপরে পাই রয়েছে, এই √2 উপরে চলে গেছে, √2 পাই বাই 6 হচ্ছে। √2 পাই বাই 6 তোমরা ক্যালকুলেট করলে পাবে 0.74, 0.74 এখানে পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কণা দ্বারা অধিকৃত আয়তন, কণা দ্বারা অধিকৃত আয়তন কত? 74%। এবং ফাঁকা স্থানের পরিমাণ কত? ফাঁকা স্থানের পরিমাণ 100 থেকে বিয়োগ করে দাও, 26%। ঠিক আছে? তাহলে এফসিসির ক্ষেত্রে ভালো করে দেখে নাও, এফসিসির ক্ষেত্রে আমরা কি কি করলাম। এখানে আমরা বের করেছি ফেস ডায়াগোনাল √2a, সেটা সমানই হচ্ছে 4r। সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক পেয়েছি, কণা সংখ্যা বের করেছি, প্যাকিং দক্ষতা বের করেছি। প্যাকিং দক্ষতা কিভাবে বের করেছি? 4টে কণা রয়েছে এবং প্রত্যেকটা কণাকে আমরা গোলক ধরেছি, তাই তার আয়তন দেওয়া হয়েছে 4 × 4/3 পাই আর কিউব বাই মোট আয়তন a কিউব, এর জায়গায় আমরা 4r/√2 বসিয়েছি। এখান থেকে ক্যালকুলেশন করেছি, এখানে 4 4 16/3 পাই আর কিউব, আর এখানে 64 আর কিউব বাই 2√2। কাটাকুটি করলে কি হচ্ছে দেখো, এখানে 4 16 64
2 দুগুণে 4, তাহলে π/6 আর √2 উপরে গেছে, √2 π/6 ক্যালকুলেট করলে তোমরা পাবে 0.74। অবশ্যই ক্যালকুলেশন করে দেখে নেবে। কণা দ্বারা অধিকৃত আয়তন 74% এবং ফাঁকা স্থানের আয়তন আমরা কত পাচ্ছি 26%। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট দেখো কেলাসের ঘনত্ব নির্ণয়। এবার আমরা দেখব, দেখো কেলাসের ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়। প্রথমত ঘনত্ব বা ডেনসিটি আমরা জানি, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, এটা তো আমরা জানি, অনেকবার এটা আমরা পড়েছি। ঘনত্ব বা ডেনসিটি সমান হচ্ছে ভর বাই আয়তন। এবার ঘনকাকার একক কোষের ক্ষেত্রে যদি একক কোষে পরমাণুর সংখ্যা, একক কোষে পরমাণুর সংখ্যা যদি z হয় এবং যদি পারমাণবিক ভর m হয় এবং অ্যাভোগাড্রো সংখ্যাকে n দিয়েও লেখা যায়, আমি এখানে na লিখছি, ঠিক আছে, দুটোই লেখা যেতে পারে, na অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে m, তাহলে na অ্যাভোগাড্রো সংখ্যা, na সংখ্যক পরমাণুর ভর হচ্ছে m। ওকে, তাহলে একটি পরমাণুর ভর কত হবে? একটি পরমাণুর ভর হবে m/na। এবারে z সংখ্যক পরমাণু রয়েছে, পরমাণুর সংখ্যা কত রয়েছে? z, তাহলে z সংখ্যক পরমাণুর ভর এটা ইন্টু z। এবার এটা যেটা পেলাম এটাই হচ্ছে একক কোষের ভর, এটাই আমরা পাচ্ছি একক কোষের ভর। এবার দেখো একক কোষের ক্ষেত্রে আমরা দেখছি যে ডেনসিটি বের করব, অর্থাৎ কেলাসের ঘনত্ব, ঠিক আছে। কেলাসের ঘনত্ব মানে ওটা একক কোষের ঘনত্বই বোঝানো হচ্ছে। তাহলে কেলাসের ঘনত্ব আমরা এখান থেকে বের করব। কেলাসের ঘনত্ব সমান হচ্ছে একক কোষের ভর বাই একক কোষের আয়তন, বাই একক কোষের আয়তন, একক কোষের আয়তন, ঠিক আছে। কেলাসের ক্ষেত্রে আমরা ঘনত্ব বের করছি। এবার একক কোষের ভর কত? একক কোষের ভর হচ্ছে z ইন্টু কত পেয়েছি? m/na। আর একক কোষের আয়তন কত? দেখো একক কোষের বাহুর দৈর্ঘ্য আমি এখানে লিখে দিই, এটা লেখা হয়নি, যে একক কোষের বাহুর দৈর্ঘ্য, একক কোষের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে আয়তন কত হবে? a কিউব। তাহলে আয়তন কত হবে? a কিউব ইন্টু হচ্ছে a কিউব। তাহলে টোটালটা আমরা একক কেলাসের ঘনত্বকে যদি রো দিয়ে লেখা হয় তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? রো সমান z ইন্টু m/na ইন্টু a কিউব। কিভাবে এলো বোঝা গেল? রো কি? রো হচ্ছে কেলাসের ঘনত্ব, z কি? পরমাণুর সংখ্যা, m কি? পারমাণবিক ভর, na কি? অ্যাভোগাড্রো সংখ্যা, a কি? a হচ্ছে একক কোষের বাহুর দৈর্ঘ্য, a কিউব হচ্ছে একক কোষের আয়তন। তাহলে এই ফর্মুলাটা ভীষণ কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ফর্মুলাটার মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্ক সলভ করে ফেলতে পারবো। রো হচ্ছে কেলাসের ঘনত্ব, রো সমান zm/na ইন্টু a কিউব। চলো অঙ্কে চলে এসেছি, করে নাও অঙ্ক। কি বলছে? সিলভার পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে কেলাসিত হয়। প্রথমেই বলে দিয়েছে পৃষ্ঠকেন্দ্রিক, অর্থাৎ এটা হচ্ছে এফসিসি। এফসিসির ক্ষেত্রে জেড কত? কণা সংখ্যা হচ্ছে 4। এফসিসি তো একটু আগে আলোচনা করছি, কণা সংখ্যা কত পেয়েছি? কণা সংখ্যা 4 পেয়েছি। কেন পেয়েছি? কারণ এফসিসি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল, তার ক্ষেত্রে কি হচ্ছে? একক কোষের কৌণিক বিন্দুতে কণা অবস্থান করে এবং পৃষ্ঠকেন্দ্রেও কণা অবস্থান করে। কৌণিক বিন্দু অর্থাৎ কর্নার কটা থাকে? 8টা কর্নার থাকে। কৌণিক বিন্দুস্থিত কণার অবদান কত হয়? 1/8 অংশ হয়। পৃষ্ঠকেন্দ্র কটা রয়েছে? 6টা রয়েছে। পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান কত হয়? 1/2 অংশ হয়। তাই সেখান থেকে আমরা পেয়েছি z সমান হচ্ছে 4। কণার সংখ্যা আমরা পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে পেয়েছি z সমান 4। যদি একক কোষটার কিনারা দৈর্ঘ্য বলতে বাহুর দৈর্ঘ্যই বলা হচ্ছে, কিনারা দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে এত সেন্টিমিটার। কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য a সমান বলা হয়েছে 4.07 × 10⁻⁸ সেন্টিমিটার।
এবং সিলভারের ঘনত্ব বলা হয়ে গেছে, ঘনত্ব বলে দিয়েছে, ঘনত্ব কি রো, ঘনত্ব রো সমান কত বলেছে 10.48 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। তাহলে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে। চলো ফর্মুলা বসাও, রো সমান Zm বাই Na ইন্টু a কিউব। আমি বারবারই বলি, আবারও বলছি, পরীক্ষায় যখনই প্রশ্ন করবে প্রত্যেকটা জিনিস ভালো করে লিখবে। এখানে জেড কি, এম কি, Na কি, এ কি, রো কি, সব কিছু লিখে সুন্দর করে তোমরা ক্যালকুলেশন করবে। তাহলে আমাদের বের করতে হবে এম, তাহলে এখান থেকে আমরা লিখব এম সমান হচ্ছে রো ইন্টু Na ইন্টু এ কিউব, দাঁড়াও, Na ইন্টু এ কিউব বাই হচ্ছে জেড। তাহলে রো কত 10.48, Na হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার বাই জেড, হ্যাঁ ঠিক আছে, 10 টু দি পাওয়ার 23 ইন্টু এ কত, এ 4.07 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এর আবার কিউব রয়েছে, কিউব। জেড কত, জেড এর ক্ষেত্রে 4। টোটালটা ক্যালকুলেশন করলেই তোমরা এম অর্থাৎ সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা পেয়ে যাবে। আর তোমাদের যে কাজটা থাকবে তোমরা জানোই যে ক্যালকুলেশন সুন্দরভাবে করতে হবে এবং আনসার কত হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাতে হবে। ওকে, এই ধরনের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, আরও কয়েকটা অঙ্ক আমরা এই ধরনের দেখে নেব। এবং আমি বারবার বলছি এই ফর্মুলাটা ভীষণ কাজের, এই ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক আসে, তাই তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করবে। নেক্সট একই ধরনের অঙ্ক, এক্স মৌলের পারমাণবিক ভর এখানে দেওয়া রয়েছে 60 গ্রাম মোল ইনভার্স, অর্থাৎ এম এখানে দেওয়া রয়েছে 60 গ্রাম মোল ইনভার্স, ঠিক আছে। ঘনত্ব রো দেওয়া রয়েছে, রো কত রয়েছে 6.23 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। দেখো ঘনত্ব এখানে দেওয়া রয়েছে। এটির একক কোষের কিনারা দৈর্ঘ্য দেওয়া রয়েছে, বারে ভাই বা সবই তো দেওয়া রয়েছে। কিনারা দৈর্ঘ্য হচ্ছে এ, মানে কিনারা দৈর্ঘ্য বলতে বাহুর দৈর্ঘ্যের কথাই বলা হচ্ছে। এ সমান কত দেওয়া রয়েছে, এ হচ্ছে 400 পিকোমিটার। এইখানে একটা ব্যাপার সেটা বলি, সেটা হচ্ছে আমরা পিকোমিটারে রয়েছে সেটাকে সেন্টিমিটারে করে নেবো, ঠিক আছে। সবকিছু একই ইউনিটে করে অঙ্ক কষতে হয়, আমরা জানি সেটা। তাহলে 400 ইন্টু 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -10 সেন্টিমিটার। আর কি বলেছে, আর বলছে যে একক ঘনকাকার কোষটি কোন প্রকারে শনাক্ত করো। আচ্ছা, এক্স মৌলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করে। তবে দেখো দেখো এখান থেকে রো সমান Zm বাই Na ইন্টু এ কিউব, এই হচ্ছে ফর্মুলা। এখান থেকে আমরা কি বের করব, আমাদের জেডটা আগে বের করতে হবে, ঠিক আছে। জেড বের করতে হবে, রো ইন্টু Na ইন্টু এ কিউব বাই এম। এখানে রো কত দেওয়া রয়েছে 6.23, Na রয়েছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এ কত রয়েছে, এ হচ্ছে 400 ইন্টু 10 টু দি পাওয়ার -10 এর কিউব, আর এম কত রয়েছে, এম রয়েছে 60। এবার আমি বলি জেড এখান থেকে ক্যালকুলেট করলে তোমরা একটা জেড এর ভ্যালু পাবে, একটা জেড এর ভ্যালু পাবে, ঠিক আছে। এইবার দেখো এখানে জেড যখনই পাবে তোমরা কোন প্রকারের একক কোষ সেটা বুঝতে পারবে। জেড সমান আমি বলে দিচ্ছি, দেখো ক্যালকুলেশন তো আমি করছি না, তাই আমি বলতে পারছি না যে জেড সমান কত পাওয়া যাবে, তোমরা ক্যালকুলেশন করবে। জেড সমান যদি ধরো 1 পেলে তাহলে এটা সিম্পল কিউবিক ইউনিট সেল, জেড সমান যদি 2 পেলে তাহলে একটা বিসিসি হবে, বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। যদি জেড সমান 4 পাও তাহলে সেটা দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ অর্থাৎ এফসিসি হবে। এই ধরনের অঙ্ক আসতে পারে, এই ধরনের অঙ্ক এসে থাকে, সেই জন্য আমি একদম জেনারেলাইজ করে তোমাদের বলে দিচ্ছি, যখনই জেড এর ভ্যালু বের করতে হবে, জেড যেটা পাবে সেই অনুযায়ী তোমরা বুঝতে পারবে কণা সংখ্যা অনুযায়ী যে সেটা কি ধরনের একক কোষ রয়েছে। এবার এখানে আর একটা তার সাথে রয়েছে যে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো আমি যখনই তোমাদের 3 ধরনের একক কোষ, ঘনকাকার একক কোষ, সরল, পৃষ্ঠকেন্দ্রিক এবং দেহকেন্দ্রিক, এগুলো যে আলোচনা করেছি সেখানে আমরা কি দেখেছি যে সেখানে প্রত্যেকটার সঙ্গে বাহুর দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধের মধ্যে রিলেশন আমরা দেখেছি। দেখো যখন আমরা সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে দেখেছি সেখানে আমরা দেখেছি যে a সমান হচ্ছে 2r, আর যখন আমরা বিসিসির ক্ষেত্রে দেখেছি, দাঁড়াও,
বিসিসির ক্ষেত্রে যখন দেখেছি সেখানে আমরা দেখেছি √3a সমান হচ্ছে 4r, এবং আমরা এফসিসির ক্ষেত্রে যখন দেখেছি সেটা হচ্ছে √2a সমান হচ্ছে 4r। এগুলো প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমরা আগে পেয়ে গেছি, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। দেখো বিসিসি এখানে দেখো √2a সমান হচ্ছে 4r, এটা আমরা এফসিসির ক্ষেত্রে পেয়েছি। এ দেখো বিসিসির ক্ষেত্রে আমরা পেয়েছি যে √3a সমান 4r, আর তার আগে সিম্পল কিউবিকের ক্ষেত্রে পেয়েছি a সমান হচ্ছে 2r। তাহলে এখান থেকে আমরা যেরকম জেড পাবো সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে কোন ধরনের একক কোষ রয়েছে, সেই অনুযায়ী কণার ব্যাসার্ধ অর্থাৎ আরটা আমাদের যেটা পাবো এটার মধ্যে যেটা হবে সেই অনুযায়ী আমাদের আর এর ভ্যালুটা এখানে ক্যালকুলেট করতে হবে। অঙ্কটা আমি বুঝিয়ে দিয়েছি, তাহলে এই অনুযায়ী তোমরা আর এর ভ্যালুটা ক্যালকুলেট করবে এবং কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখবে। বোঝা গেছে? ওকে, তাহলে চলো পরের পেজে যাওয়া যাক। দেখো পরের পেজে যাওয়া যাক। একটি ধাতু পারমাণবিক ভর হচ্ছে 75, তার মানে এখানে m সমান দেওয়া রয়েছে 75। ঘনকাকার কেলাস গঠন করে, উক্ত কেলাসের একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, অর্থাৎ a সমান হচ্ছে 5 অ্যাংস্ট্রম। 5 অ্যাংস্ট্রম আমি সেন্টিমিটারে করে নিচ্ছি, 5 × 10⁻⁸ সেন্টিমিটার। যদি ধাতুটির ঘনত্ব দেওয়া রয়েছে, তার মানে এখানে রো সমান দেওয়া রয়েছে 2 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, তাহলে ধাতুটির পরমাণুর ব্যাসার্ধ কত? একই ধরনের অঙ্ক বারবার আমি দিয়েছি যাতে তোমাদের বেশি করে প্র্যাকটিস হয়ে যায়। তাহলে দেখো এখানেও আমরা ফর্মুলা দেখে নেব। রো সমান হচ্ছে z × m/na × aq, ঠিক আছে? এখান থেকেও আমাদের বের করতে হবে z, তাহলে এখান থেকে আমরা z সমান পাবো রো × na × aq বাই হচ্ছে m। রো কত দেওয়া রয়েছে? 2। এনএ কত রয়েছে? এনএ হচ্ছে আমরা তো জানি অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। এ কিউব কত রয়েছে? এর 5 অ্যাংস্ট্রম ছিল, তাহলে 5 × 10⁻⁸ এর কিউব থাকবে। নিচে এম কত রয়েছে? এম হচ্ছে 75, ঠিক আছে? আচ্ছা, এম হচ্ছে 75, তাহলে এখান থেকে আমরা জেড এর ভ্যালুটা একটা পাবো, এবং একইভাবে আগের অঙ্কের মতো জেড এর ভ্যালু যেটা হবে সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো কোন ধরনের একক কোষ রয়েছে, সেই অনুযায়ী আমরা সেই ফর্মুলায় ফেলে বাহুর দৈর্ঘ্য, এবং দেখো বাহুর দৈর্ঘ্য তো দেওয়া আছে, এ তো দেওয়া রয়েছে না, বাহুর দৈর্ঘ্য তো দেওয়া রয়েছে, সেই অনুযায়ী জেডটা আগে আমি বুঝতে পারবো যে জেড কত। জেড বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যেটা কোন ধরনের একক কোষ রয়েছে, তখন আমরা সেই অনুযায়ী বাহুর দৈর্ঘ্য আর কণার ব্যাসার্ধের মধ্যে যে রিলেশন সেখানে বসালে আমরা পরমাণুর ব্যাসার্ধটা নির্ণয় করতে পারি। বোঝা গেছে? এই অঙ্কগুলো কিন্তু বারবার বলছি ভেরি 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 ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো আরো একটা অঙ্ক দেখে নেব। ক্রোমিয়াম পারমাণবিক ভর 52, ধাতুর কেলাসনে দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিস গঠিত হয়। আচ্ছা, পারমাণবিক ভর দেওয়া রয়েছে, তার মানে m দেওয়া রয়েছে 52, আর কি দেওয়া রয়েছে? দেহকেন্দ্রিক ঘনকাকার ল্যাটিস গঠিত হয়। দেহকেন্দ্রিক মানে এখানে বিসিসি, বিসিসি মানে জেড সমান কত হবে? জেড সমান হচ্ছে 2, কারণ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে অর্থাৎ বিসিসির ক্ষেত্রে বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে কর্নারে, প্রত্যেকটা কর্নারে কি রয়েছে? কণা রয়েছে, সেই কর্নারে অবস্থিত কণার অবদান 1/8 অংশ এবং দেহকেন্দ্রে একটা কণা রয়েছে, তাহলে জেড অর্থাৎ কণার সংখ্যা হচ্ছে 2। আর রয়েছে ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তার মানে আর সমান দেওয়া রয়েছে, মাইন্ড ইট, হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে কি দেওয়া ছিল? বাহুর দৈর্ঘ্য এ দেওয়া ছিল, এখানে কিন্তু আর দেওয়া রয়েছে। আর কত দেওয়া রয়েছে? 124.3 পিকোমিটার সমান আমরা পাবো 124.3 × 10⁻⁻10 সেন্টিমিটার, বাট এটা আর দেওয়া রয়েছে। বিসিসির ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ এবং কণার ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, তাহলে এখান থেকে আমরা এ সমান খুব সহজেই বার করতে পারবো। অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এরকম অঙ্ক দেখলে আর ঝপাঝপ তোমরা কিন্তু রো সমান ZM বাই NA × AQ এই ফর্মুলায় বসিয়ে দিলে খেয়ালই করলে না যে এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, কিনারা দৈর্ঘ্য নয়, সেটা কিন্তু করবে না। হ্যাঁ ভালো করে অঙ্ক পড়বে, তারপরে করবে। ক্রোমিয়াম ধাতুর ঘনত্ব বের করতে বলেছে, অর্থাৎ আমাদের রো বের করতে হবে। এখানে জেড জানা, দেখো এখানে কি কি জানা রয়েছে আমাদের, এখানে জেড জানা, জেড কত রয়েছে? জেড 2 রয়েছে। আচ্ছা, এম কত? এম বলে দিয়েছে 52 রয়েছে। এন এ তো আমরা সবাই জানি অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23, আর এ
এ কত সেটা আমরা এই আর দেওয়া রয়েছে এবং বিসিসি বলা রয়েছে দেহকেন্দ্রিক। তাহলে এখান থেকে এটা আমরা ক্যালকুলেট করব, এ সমান যেটা পাবো আমরা সেইটাই আমরা এখানে এর জায়গায় বসিয়ে দেবো, দিয়ে টোটালটা যখন ক্যালকুলেট করব তখন আমরা কেলাসের ঘনত্ব বা যেটা জানতে চেয়েছে অর্থাৎ রো বের করতে দিয়েছে ক্রোমিয়াম ধাতুর ঘনত্বটা নির্ণয় করতে পারবো। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলো আসবে সেম জিনিস এদিক ওদিক করে, কিন্তু তোমাদের কি করতে হবে, এক হচ্ছে ভালো করে ফর্মুলা জানতে হবে, দুই হচ্ছে সেম ইউনিটে আছে কিনা, যেমন পিকোমিটার আছে সেন্টিমিটারে আনতে হয়েছে, এই ব্যাপারগুলো একটু দেখে দেখে নিতে হবে ভালো করে, কোনটা কি বলা আছে, কার ক্ষেত্রে কি রিলেশন, বাহুর দৈর্ঘ্য কণার ব্যাসার্ধের মধ্যে, কার ক্ষেত্রে কণা সংখ্যা কত, এগুলো জানতে হবে। আর ক্যালকুলেশনটাও ভালো করে করতে হবে। ক্যালকুলেশন করতে গেলেও কিন্তু অনেক ভুল ভালো হয়, ক্যালকুলেশন করতে গেলে অনেকেই ভুল করে, ঠিকঠাক করে দেয় না, ঠিকঠাক করে ক্যালকুলেট করতে পারে না, কিন্তু তোমাদেরকে বারবার বলছি সব কিছুর সাথে সাথে ক্যালকুলেশনটাও প্র্যাকটিস করবে, ক্যালকুলেশন ভালো করে করবে, আনসার লিখবে, প্রপার ইউনিট লিখবে, ঠিক আছে, কত মানে তার এককটা কি রয়েছে সেই অনুযায়ী প্রপার ইউনিট দিয়ে তোমরা অঙ্ক ক্যালকুলেশন করবে, আর অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো নেক্সট, একটি মৌল কি বলছে, একটি মৌল ঘনত্ব দেওয়া রয়েছে, চলো লিখতে থাকি। ঘনত্ব 7.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3, দেহকেন্দ্রিক ঘনকাকার রূপে কেলাসিত হয়। দেহকেন্দ্রিক অর্থাৎ বিসিসি মানে বডি সেন্টার কিউবিক ইউনিট সেল, সেখানে জেড এর ভ্যালু হচ্ছে 2। আর কি বলছে, যার একক কোষের বাহুর দৈর্ঘ্য এত, একক কোষের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখানে বাহুর দৈর্ঘ্যই দেওয়া রয়েছে, এ হচ্ছে কত 2.88 অ্যাংস্ট্রম, তার মানে কত 2.88 × 10⁻⁻8 সেন্টিমিটার। উক্ত মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা এবং একক কোষের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এটা আরেকটু অন্য রকমের করে দিয়েছে লাস্টেরটা, একটু দেখে নাও। দেখো কিছুই না, সহজ, ভেরি ইজি। ঠিক আছে, রো সমান হচ্ছে Z × M/Na × A কিউব। রো দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, রো দেওয়া রয়েছে, জেড দেওয়া রয়েছে, এখানে আর কি দেওয়া রয়েছে, এন এ তো আমরা জানি, এ দেওয়া রয়েছে, তার মানে এ কিউব। তাহলে এখান থেকে আমাদের বার করতে হবে এম, এখান থেকে আমাদের বের করতে হবে এম। আমি ভালো করে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে নিজেরা লিখে লিখে করবে। দেখো সব এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে, এখান থেকে এম বের করবে, ঠিক আছে, পারমাণবিক ভর এম বেরিয়ে গেল। এমটা যখনই বেরিয়ে গেল তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে 6.022 × 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এম। অ্যাভোগাড্রো সংখ্যক, এটাই তো এনএ, অ্যাভোগাড্রো, এটা আবার ডিভাইড করে দিইনি, এটা আবার ভেবে না, ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে, এটাই হচ্ছে এনএ, ঠিক আছে, এটাই হচ্ছে এনএ। আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এম, এম বেরিয়ে গেছে। এবার দেখো এম যেটা বেরোলো, তাহলে অত গ্রামে পরমাণুর সংখ্যা কত, এত সংখ্যক পরমাণুর ভর যদি এটা হয়, তাহলে এম গ্রামে পরমাণুর সংখ্যা আমরা পাচ্ছি এনে 6.022 × 10⁻23 এম গ্রামে। তাহলে 1 গ্রামের জন্য কত হবে, 6.022 × 10⁻23, দাঁড়াও ভালো করে লিখি, × 10⁻23/m। এবং 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা কত, তাহলে এটা × 156, এটা আমরা কি পাবো, এটা আমরা পাবো যে মৌলের 156 গ্রামের মধ্যে পরমাণুর সংখ্যা কত। এত সংখ্যক পরমাণুর ভর যদি এম হয়, তাহলে এম গ্রাম যে মৌল রয়েছে তাতে পরমাণুর সংখ্যা এত, তাহলে সেখান থেকে 156 গ্রামে কত এখান থেকে পেয়ে যাব, এখান থেকে পরমাণুর সংখ্যা পেয়ে যাব। এবার এটা ধরো কত পাওয়া গেল, এটা ধরো আমি ধরে নিচ্ছি এক্স পাওয়া গেল, ক্যালকুলেশন তো তোমরা করবে, তাহলে এক্স ধরো পাওয়া গেল। তাহলে বিসিসির ক্ষেত্রে কি হচ্ছে, বিসিসির ক্ষেত্রে দুটো পরমাণু সমান হচ্ছে একটি একক কোষ। একটি একক কোষে পরমাণু কটা রয়েছে, দুটো, তো জেড সমান তো 2 হয়ে, এই যে জেড সমান 2, তাহলে দুটো পরমাণু সমান একটা একক কোষ, তাহলে একটা পরমাণু সমান হাফটি একক কোষ। এবং এখানে এক্সটা পরমাণুর কথা বেরিয়েছে, ধরো এক্স পরমাণু সংখ্যা তো এক্স, তাহলে এক্সটি পরমাণু সমান আমরা পাবো x/2 এতটি একক কোষ। তাহলে এইভাবে আমরা একক কোষের সংখ্যাটাও বের করতে পারবো। আমি আবার বলছি, দেখো এখান থেকে এম বের করবে,
এম যখনই বেরোলো তার মানে এম গ্রামে পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 156 গ্রামে কত? জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলে ধরো বেরিয়েছে এক্স। কত বেরোচ্ছে তোমরা তো সেটা কমেন্ট বক্সে লিখবেই। ধরো বেরিয়েছে এক্স। এবারে বিসিসির ক্ষেত্রে কণার সংখ্যা 2 মানে পরমাণু সংখ্যা 2, তাহলে একক কোষ একটা একক কোষ, দুটো পরমাণু সমান একটা একক কোষ, তাহলে এক্স সংখ্যক পরমাণু সমান x/2, একটা মানে 1 এর 2, এক সংখ্যক মানে x/2, তাহলে x/2 ইন্টু এতগুলো কোষ, একক কোষ। ঠিক আছে, তাহলে এইভাবে পরমাণুর সংখ্যা এবং একক কোষের সংখ্যাটা বের করা যাবে। বোঝা গেল? দেখো বোঝা গেল, আশা করছি বোঝা গেল। ভালো করে ক্যালকুলেশন করো, কমেন্ট বক্সে অ্যান্সার লেখো, তার সাথে সাথে ভালো করে এই ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকো। দেখো এবার আমরা আরেক ধরনের টপিকে চলে এসেছি এই চ্যাপ্টারের মধ্যেই, সেটা হচ্ছে কেলাসে গঠনকারী কণাগুলোর ঘন সন্নিবেশ, ক্লোজ প্যাকিং। ঠিক আছে, ক্লোজ প্যাকিং অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস ইন আ ক্রিস্টাল আমরা 1D তে দেখছি। এটা হচ্ছে 1 ডাইমেনশনাল একটা আমি ছবি এখানে দিয়েছি। এখানে কি দেখানো হচ্ছে দেখো, কণাকে তো আমরা অনেকক্ষণ আগেই গোলক ধরে নিয়েছি, কণাকে অনেকক্ষণ আগেই আমরা গোলক ধরে নিয়েছি। 1D তে আমরা যখন সেই কণাগুলোকে এরম ভাবে যদি সাজানো হয় তাহলে সরল রেখা, মানে 1D তে রয়েছে তো, তাহলে একটা কণা এরকম পরপর সরল রেখা বরাবর রয়েছে এবং পরস্পরের সংস্পর্শে রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে? CN, ছোটভাবে লিখি কোঅর্ডিনেশন সংখ্যা। কোঅর্ডিনেশন সংখ্যা হচ্ছে যখন তার একটা ঘন সন্নিবিষ্ট স্ট্রাকচার আমরা দেখছি, কণাগুলো রয়েছে একটা কেলাস চালকের মধ্যে, কণা সমূহ রয়েছে, ঘন সন্নিবিষ্ট কেলাসের গঠনকারী কণাগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় রয়েছে, সেখানে একটা কণা আশেপাশে যতগুলো কণার সংস্পর্শে রয়েছে সেটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার বা কোঅর্ডিনেশন সংখ্যা। এবং কোঅর্ডিনেশন নাম্বারে যত বেশি হবে, কোঅর্ডিনেশন সংখ্যার মানটা যত বেশি হবে, ঘন সন্নিবেশের মাত্রাটাও তত বেশি হবে। মাথায় রাখবো, কোঅর্ডিনেশন নাম্বার যত বেশি হবে ঘন সন্নিবেশের মাত্রাও তত বেশি হবে। কোঅর্ডিনেশন নাম্বার বোঝা গেল? এবার এখানে যদি আমরা দেখি, ধরো এই কণাটাকে আমি ধরে নিলাম, এই কণাটা এপাশে একটা কণার সংস্পর্শে রয়েছে, এপাশে আর একটা কণার সংস্পর্শে রয়েছে, এপাশে একটা কণা এপাশে একটা কণা, তাহলে এই কণার ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2। কেন 2 হচ্ছে? কারণ এই একটা কণা এপাশে এবং এপাশে অর্থাৎ দুটো কণার সংস্পর্শে রয়েছে। আমরা 1D তে দেখছি, 1D বা একমাত্রিক দেশে কেলাসে গঠনকারী কণাগুলোর ঘন সন্নিবেশ, সেখানে আমরা দেখছি একটা কণা দুটো কণার সংস্পর্শে থাকছে, সেজন্য এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2। বোঝা গেল? এগুলো বেশি বিশেষ কিছু শক্ত কিছু ব্যাপার নেই। হ্যাঁ, তোমাদের অনেক সময় অনেক স্টুডেন্টসের মনে হয় যে এসব কি দেওয়া রয়েছে, কি বলা আছে। আমি জাস্ট ছোট্ট করে তোমাদের বলে দেবো, জাস্ট মেন টপিকটা, মেন পয়েন্টটা একটুখানি ছবি দেখে বুঝে রাখবে, এমন কিছু কঠিন ব্যাপার এখানে নেই। আচ্ছা, এবার দেখো স্কোয়ার ক্লোজ প্যাকিং। স্কোয়ার ক্লোজ প্যাকিং বা 2D তে আমরা দেখবো, আমরা 1D তে দেখলাম, এবার 2D তে দেখবো। 2D তে দুটো দেখবো, একটা স্কোয়ার ক্লোজ প্যাকিং দেখবো, একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং দেখবো। ঠিক আছে, দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ বা আমরা স্কোয়ার ক্লোজ প্যাকিংটা দেখবো। দেখো 1D তে আমরা কণাগুলোকে এরকম ভাবে সরলরেখা বরাবর রেখেছিলাম, তাহলে এটা একটা 1Dর একটা সারি, কণাগুলো এইভাবে রয়েছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে এ সারি, যেটাকে নাম দেওয়া হচ্ছে এ সারি। ঠিক তার উপরে একই অনুরূপ সারি রাখা হয়েছে, ঠিক তার, আমরা তো 2D তে দেখছি না, 2 ডাইমেনশনাল, তাহলে এর উপরে আরেকটা সারি রাখা হয়েছে, যে এই কণার উপরে আরেকটা কণা, এই কণার উপরে আরেকটা কণা, এই কণার আরেকটা কণা, তার মানে কি এটাও সেম অনুরূপ সারি এ, তার উপরে আবার তার মানে এটা এ এ এ এ টাইপ ঘন সন্নিবেশ পাওয়া গেছে। ঠিক আছে, এ এ এ টাইপ ঘন সন্নিবেশ পাওয়া গেছে। এবং এখানে যদি একটা কণা ধরে নেওয়া হয়, এখানে এইটা দেখানো হয়েছে তাই আমিও এটা দেখাই, এই কণাটা পাশাপাশি চারপাশে কটা কণা সংস্পর্শে আছে? দেখো সংস্পর্শে আছে, হ্যাঁ খেয়াল করো, একটা দুটো তিনটে চারটে, তার মানে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 4। এটা আমরা কি দেখছি? এটা আমরা স্কোয়ার ক্লোজ প্যাকিং দেখছি। যখনই এখানে এগুলোকে সরলরেখা দিয়ে যোগ করা হয়েছে, দেখো একটা স্কোয়ার পাওয়া যাচ্ছে, তাহলে 2 ডাইমেনশনাল আমরা পাচ্ছি দ্বিমাত্রিক দেশে কি পাচ্ছি? স্কোয়ার ক্লোজ প্যাকিং এর ঘন সন্নিবেশের একটা গঠন আমরা দেখছি, যেখানে আমরা দেখছি কণার যে কোঅর্ডিনেশন নাম্বার, একটা কণা চারটে কণার সংস্পর্শে রয়েছে, তাই এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট 2D তেই দেখবো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। দেখো এই হচ্ছে কণাগুলো ছিল, এবার এখানে আমি একটু ছবি আঁকি। হ্যাঁ, সব ছবি তো বোর্ডে দেওয়াই রয়েছে, ম্যাম তো কোনো ছবিই আঁকছেন না, চলো একটু ছবি এঁকেই দিই। ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, ওকে,
আমি বুঝতে পারছি না গোলকের সাইজ সমান হচ্ছে কি ছোট হচ্ছে কি বড় হচ্ছে, মোটামুটি একটা আমি দেখানোর চেষ্টা করছি। এই গোলকটা তো খুবই ছোট হয়ে গেছে, যা চলো এই কটাই থাক, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এই যে একমাত্রিক দেশেতে যদি আমি বলি যে এরকম ভাবে কণাগুলোকে সরলরেখা বরাবর রাখা হয়েছিল, কণাগুলো একটু ডিজাইন করে দিই, দেখতে ভালো লাগবে, তোমাদেরও একটু ইন্টারেস্ট আসতে পারে। দেখো এই দুটো কণার মাঝে এই যে খাঁজ, এই দুটো কণার মাঝে এই যে খাঁজ, এগুলোকে বলা হয় অবনমিত অংশ। অবনমিত অংশ, দুটো কণার মাঝে এই যে খাঁজটা রয়েছে এটাকে বলা হচ্ছে অবনমিত অংশ। দেখো এই যে সারিটা, ঠিক যেরকম আগেরটা বললাম, এটা এ সিরিজ, এ সারি রয়েছে একটা, ঠিক আছে। এই এ সারি, দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এটা হচ্ছে এ সারি। এই সারিতে কণাগুলো এরকম পরপর রয়েছে, এদের যে খাঁজটা ছিল, যে অবনমিত অংশ ছিল, তারপরে কণাটা ঠিক সেই অবনমিত অংশে অবস্থান করছে। তাহলে এই যে সারিটা পাওয়া যাচ্ছে সেটা এ সারির অনুরূপ সারি নয়, সেই জন্য এটার নাম আলাদা দেওয়া হয়েছে বি সারি। তারপরে আবার দেখো ঠিক এ সারিতে যেরকম কণা ছিল তার উপরেই একদম লম্বভাবে এই সারিটা রাখা হয়েছে, এই কণার উপরে এই কণাটা, তাহলে এটা আবার এ সারি, আবার এর উপরে দেখো বি সারি। তাহলে এক্ষেত্রে এ বি টাইপ ঘন সন্নিবেশ। আরো যদি আমরা এরপর দেখি, এরপর এ আবার বি আবার বি, এ আবার বি, এরকম করে থাকবে। তাহলে এটা আমরা 2 ডাইমেনশনালি দেখছি, এবং এখানে আমরা দেখছি যে এ সারি, তার কণাগুলোর মাঝে এই যে খাঁজটা, যেটাকে বলা হচ্ছে অবনমিত অংশ, সেই অবনমিত অংশেতে আর একটা কণা অবস্থান করছে, এই অবনমিত অংশে আর একটা কণা অবস্থান করেছে। তাহলে এইভাবে 2 ডাইমেনশনালি যে স্ট্রাকচারটা পাচ্ছি, মানে সরি যে ঘন সন্নিবেশটা পাচ্ছি, সেটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। কেন? কারণ ধরো একটা কণা এখানে ধরে নাও, এই কণাটা আশেপাশে কটা কণার সংস্পর্শে রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে এটাকে যদি এগুলোকে সরলরেখা দিয়ে জুড়লে দেখো একটা ষড়ভুজাকার সামতলিক ক্ষেত্র পাওয়া যাচ্ছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবং এক্ষেত্রে যদি কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, একটা কণা কটা কণার সংস্পর্শে রয়েছে, 6টা কণার সংস্পর্শে রয়েছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। বোঝা গেল? তাহলে আমরা 1D-তে দেখলাম একমাত্রিক দেশে 1 ডাইমেনশনালি, 2D দ্বিমাত্রিক দেশে দুটো দেখলাম, দ্বিমাত্রিক বর্গাকৃতি ঘন সন্নিবেশ বা স্কোয়ার ক্লোজ প্যাকিং, আর এটা দেখলাম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। স্কোয়ারের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 4 আর হেক্সাগোনালের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6। এবং আমরা আগেই বলেছি কোঅর্ডিনেশন নাম্বার যখনই বেশি হবে তখনই তার মধ্যে গঠনকারী কণাসমূহ ক্লোজলি প্যাকড অবস্থায় রয়েছে, অর্থাৎ ঘন সন্নিবেশের মাত্রাও তত বেশি হবে। এবং এখানে আরো একটা ছোট্ট জিনিস আমরা একটু দেখব। দেখো এই যে দুটো কণা, তার অবনমিত অংশে আর একটা কণা রয়েছে, এখানে এই যে ফাঁকা স্থান, এটাকে বলা হয় ত্রিকোণীয় ফাঁকা স্থান। ত্রিকোণীয় ফাঁকা স্থান। আবার দেখো এই যে দুটো কণা, এই দুটো কণা ধরো আচ্ছা এই দুটো কণার উপরে আর এক, এই কণাটার উপরে দুটো কণা, এই দুটো কণার নিচে এই কণাটা রয়েছে, তাহলে এখানে আর একটা ত্রিকোণী, মানে 2 ধরনের ত্রিকোণীয় ফাঁকা স্থান রয়েছে, যেটাই আমি বোঝানোর জন্য এটা সিলেক্ট করলাম। আরো তোমরা এগুলোর মধ্যেও দেখতে পারো। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে, এগুলো বলা হচ্ছে ত্রিকোণীয় ফাঁকা স্থান, এগুলোকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণীয় ফাঁকা স্থান বা ত্রিকোণীয় ফাঁক, বা এগুলোকে ট্রায়াঙ্গুলার ভয়েড বা ট্রায়াঙ্গুলার হোল বলা হয়ে থাকে। দেখো একটা ত্রিকোণীয়র ক্ষেত্রে শীর্ষটা উপরের দিকে রয়েছে, আর এটার ক্ষেত্রে যদি দেখো শীর্ষটা নিচের দিকে রয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে ত্রিকোণীয় ফাঁক বা ট্রায়াঙ্গুলার ভয়েড রয়েছে, 2 ধরনের রয়েছে। একটার ক্ষেত্রে শীর্ষ এই যে একটা ত্রিকোণীয় মানে ত্রিভুজের মতো একটা দেখা যাচ্ছে, এখানে শীর্ষ উপরের দিকে, এক্ষেত্রে শীর্ষটা নিচের দিকে রয়েছে। তো এই জায়গাটা একটুখানি আমাদের জেনে রাখা ভালো। নেক্সট 3D, চলো ত্রিমাত্রিক দেশে আমরা এখানে দুটো পড়বো, একটা হচ্ছে HCP হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর একটা পড়বো CCP কিউবিক ক্লোজ প্যাকিং। প্রথমে আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং দেখাবো। ছবি কিরকম কি বোঝা যাচ্ছে আমি জানি না, বইতেও তোমরা ছবি পাবে, তবু আমি একটু এখান থেকে বলে দেবো। দেখো এখানে কি ঘটছে, দেখো আমরা 2 ডাইমেনশনালি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পেলাম, সেখানে আমরা দেখলাম AB টাইপ এরকম একটা ঘন সন্নিবেশ রয়েছে। এবার টোটালটাকে আমরা A স্তর ধরে নিচ্ছি। এই যে এখানে দেখছো, এই যে এটা টোটালটাকে আমরা A স্তর ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার সেই A স্তর মানে একটা 2 ডাইমেনশনালি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যেটাকে আমরা A স্তর ধরে নিয়েছি, তার ওপরে আর একটা ওই একই রকম 2 ডাইমেনশনালি দ্বিমাত্রিক ষড়ভুজাকার যেটা হচ্ছে ঘন সন্নিবেশ, সেটা তার উপরে
কণাগুলোকে এই এ স্তরের উপরে চাপানো হয়েছে, যেটাকে বি স্তর বলা হচ্ছে। এটা হচ্ছে এ স্তর, এটা হচ্ছে বি স্তর। এ স্তরটাকে দেখো সলিড লাইন সবুজ লাইন দিয়ে দেখানো হয়েছে যে কণাগুলোকে, আর বি স্তরের ক্ষেত্রে ডটেড লাইন রেড লাইন রয়েছে, ঠিক আছে, লাল রং দিয়ে এখানে দেখানো হয়েছে ডটেড দিয়ে, ঠিক আছে। এবং এখানে এইটা যে দেখো এখানে দু রকমের ফাঁক এখানে দেখানো হচ্ছে, এক্স আর ওয়াই। কেন? ত্রিকোণীয় ফাঁক, সবই ত্রিকোণীয় ফাঁক রয়েছে, কিন্তু এক্স ওয়াই দেখানো হচ্ছে, একটা শীর্ষ উপরের দিকে একটা শীর্ষ নিচের দিকে, এই অনুযায়ী এখানে দেখানো হয়েছে। এবং এই যে ওয়াই চিহ্নিত যে ফাঁকা স্থান, ওয়াই চিহ্নিত যে ফাঁকা স্থান, এ স্তরের ওয়াই চিহ্নিত ফাঁকা স্থানের উপরে বি স্তরের কণা অবস্থান করছে, ঠিক আছে। ভালো করে তোমাদের কাছে নিশ্চয়ই বইতে ছবি পাবে এরকম, তো এটা দেখে নেবে। তো এক্স এ স্তরের উপরে বি স্তরটাকে এভাবে চাপানো হয়েছে, এবং এরম ভাবে 3 ডাইমেনশনালি আমরা হেক্সাগোনাল ক্রস প্যাকিং স্ট্রাকচার পাবো। এবং এখানে আমরা ভয়েড দুটো আলোচনা করব, একটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্থলকীয় ফাঁক, টেট্রাহেড্রাল ভয়েড, চতুস্থলকীয় ফাঁক। টেট্রাহেড্রাল ভয়েডকে টি টি ড্যাশ এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর একটা আমরা দেখব অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁক, অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁক, এটাকে ও দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, ও দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। দেখো সেই ফাঁকগুলো আমরা এখানে দেখিয়েছি। দেখো এখানে কি হচ্ছে, এ স্তরের 3টে কণা ত্রিকোণীয় ফাঁকা স্থান এখানে রয়েছে, তার উপরে বি স্তরের একটা কণা রয়েছে। এই যে এ স্তরের, এই যে আমি একটু দেখাই, ধরো ছবিটা একদম ভালো হচ্ছে না এখানে, তবু আমি বোঝানোর চেষ্টা করছি। এ স্তরের 3টে কণা এখানে রয়েছে, ঠিক আছে, এখানে একটা ত্রিকোণীয় ফাঁকা স্থান রয়েছে, এবং বি স্তরের একটা কণা এই ত্রিকোণীয় ফাঁকা স্থানের উপরে অবস্থান করছে, ঠিক এই ছবিটা যেটা দেখানো হয়েছে, ঠিক আছে। এ স্তরের 3টে কণা ত্রিকোণীয় ফাঁকা স্থানের উপরে, ঠিক উপরে বি স্তরের একটা কণা রয়েছে, এবং এক্ষেত্রে যে ফাঁকটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে চতুস্থলকীয় ফাঁক, টি দ্বারা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে টি দ্বারা। আবার এই ছবিটা এখানেও চতুস্থলকীয় ফাঁকই তৈরি হয়েছে। এখানে কি হচ্ছে, এখানে বি স্তরের 3টে কণা তার ত্রিকোণীয় ফাঁকা স্থানের ঠিক নিচে এ স্তরের একটা কণা রয়েছে, এখানেও চতুস্থলকীয় ফাঁক পাওয়া যাচ্ছে, এখানেও চতুস্থলকীয় ফাঁক পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই চতুস্থলকীয় ফাঁক বা টেট্রাহেড্রাল ভয়েড, যেখানে দেখা যাচ্ছে যে সুষম চতুস্তলকের 4টে শীর্ষবিন্দুতে 4টে কণা অবস্থান করছে, ব্যাপারটাকে এরকম ভাবে দেখানো যেতে পারে। ঠিক আছে, এবং এই যে ফাঁকা স্থান এগুলোকে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্থলকীয় ফাঁক বলা হচ্ছে। একটা টি আর একটা টি ড্যাশ এইভাবে দেখানো হচ্ছে। টি কখন দেখানো হচ্ছে, ছবিতে ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে এ স্তরের 3টে কণার যে ত্রিকোণীয় ফাঁকা স্থান তার উপরে ঠিক উপরে বি স্তরের একটা কণা রয়েছে, আর টি ড্যাশ এটাও চতুস্থলকীয় ফাঁক, যেখানে বি স্তরের 3টে কণার ত্রিকোণীয় ফাঁকা স্থানের ঠিক নিচে এ স্তরের একটা কণা অবস্থান করছে। আর একটা দেখবো আমরা, সেটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক, অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহেড্রাল ভয়েড। দেখো ছবি দেখো, এখানে ও দিয়ে দেখানো হয়েছে অক্টাহেড্রাল ভয়েডকে। দেখো এ স্তরের 3টে কণা, সেখানে যে ত্রিকোণীয় ফাঁকা স্থান রয়েছে, তার উপরে বি স্তরের 3টে কণার ত্রিকোণীয় ফাঁকা স্থান ভার্টিক্যালি অপোজিট ভাবে রয়েছে। এবং মানে ধরো এ স্তরের 3টে কণার ত্রিকোণীয় ফাঁকা স্থানটা কিরকম দেখা যাচ্ছে না, এই রকম দেখা যাচ্ছে। আবার এর ওপরে বি স্তরের 3টে কণার যে ত্রিকোণীয় ফাঁকা স্থান ভার্টিক্যালি অপোজিট রয়েছে, তারা এরকম ভাবে দেখা যাচ্ছে। এবং এখানে যে ফাঁকা স্থানটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহেড্রাল ভয়েড, এটাকে বলা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহেড্রাল ভয়েড। এই ভয়েডগুলো নিয়ে আমরা একটু জেনে রাখবো। আমরা হেক্সাগোনাল ক্রস প্যাকিং দেখছি, এবং হেক্সাগোনাল ক্রস প্যাকিং এর ক্ষেত্রে দেখো এ স্তরের উপরে বি স্তর রাখা হয়েছে, তারপরে আবার অনুরূপ এ স্তর, তারপর আবার বি স্তর, তাহলে এ বি টাইপ বিন্যাস এখানে পাওয়া যাচ্ছে, এ বি টাইপ বিন্যাস। এবং এখানে একটা কণা 12টা কণার সংস্পর্শে রয়েছে, তাহলে এক্ষেত্রে নিজের স্তরে 6টা এবং ওপরে নিচে 3টে 6টা, টোটাল 12টা কণার সংস্পর্শে রয়েছে। তাহলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার আমরা মনে রাখবো, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12,
ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার কত 12। ঠিক আছে, এই জিনিসটা টুকটাক কিছু জিনিস যেগুলো আমি বললাম একটু বুঝে রাখবে, একটু জেনে রাখবে। যেমন ধরো কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, ঠিক আছে, এই চতুস্তলকীয় ফাঁক বলতে কি বোঝায়, এগুলো একটু জেনে রাখবে। অষ্টতলকীয় ফাঁক, ঠিক আছে, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে একটু সুন্দর করে একবার পড়ে নাও, একটু বুঝে নাও। ছবিটা একটু নিজের কাছে ভালো ছবিটা তো অতটা ক্লিয়ার হচ্ছে না, ভালো করে দেখে একটু পড়ে নাও। এমন কিছু কঠিন জিনিস নয়, পদার্থের কঠিন অবস্থা একেবারেই কঠিন কিছু নয়। ঠিক আছে, তো এগুলো একটু তোমরা পড়ে নেবে। এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং 3D তে আমরা দেখে নিলাম। তাহলে চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে আমরা কিউবিক ক্লোজ প্যাকিং বা সিসিপি দেখব। কিউবিক ক্লোজ প্যাকিং বা সিসিপি নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি হচ্ছে, এই যে আগের ছবিটা আমরা দেখলাম এ স্তর, তার উপরে বি স্তর। এবারে এখানে যে অক্টাহেড্রাল ভয়েড ও দিয়ে দেখানো হয়েছে, সেই অক্টাহেড্রাল যে ভয়েডগুলো রয়েছে, ফাঁকা স্থানগুলো রয়েছে, তার উপরে আরেকটা স্তর রাখা হচ্ছে, অর্থাৎ তার উপরে কণারা অবস্থান করছে। তাহলে সেটা এ স্তরেরও অনুরূপ নয়, আবার বি স্তরেরও অনুরূপ নয়, তাই সেটাকে সি স্তর নাম দেওয়া হচ্ছে। এই যে এ বি সি, আবার এর উপরে যেটা আছে সে এ, তারপর বি, তারপর সি। তাহলে এখানে এবিসি টাইপ বিন্যাস দেখা যাচ্ছে। কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে আমরা দেখব এবিসি টাইপ বিন্যাস দেখা যাচ্ছে, এবং এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার এক্ষেত্রেও 12 হয়, এবং ঘনকাকার ঘন সন্নিবেশ কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে একক কোষ্ঠী এফসিসি টাইপের হয়, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয়ে থাকে। এই কয়েকটা ছোট ছোট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এবিসি টাইপ বিন্যাস, কোঅর্ডিনেশন নাম্বার 12, এক্ষেত্রে ঘনকাকার একক কোষ এক্ষেত্রে একক কোষটা এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয়ে থাকে। এবং আর একটা পয়েন্ট আমরা এখানে একটু খেয়াল রাখবো, সেটা হচ্ছে সিসিপি বা এইচসিপির ক্ষেত্রে, সিসিপি দাঁড়াও ভালো করে লিখি, এইচসিপি বা সিসিপির ক্ষেত্রে ছোট প্রশ্ন আসে তো, তাই এটা মনে রাখতে হবে। কণা সংখ্যা n হলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n, আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে n। এইগুলো একটু মনে রাখতে হবে ছোট প্রশ্নের জন্য। টেট্রাহেড্রাল ভয়েড 2n সংখ্যক, অক্টাহেড্রাল ভয়েড n সংখ্যক। কণার সংখ্যা যদি n হয়, চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n, অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে n। একটি ঘনকাকার ঘন সন্নিবেশ সিসিপি জালকে মোট ফাঁকা স্থানের সংখ্যা কত? জাস্ট আমি বলেছি, ধরো কণার সংখ্যা n, কণা সংখ্যা যদি n হয়, তাহলে টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁক কত হবে? 2n। অক্টাহেড্রাল ভয়েড বা অষ্টতলকীয় ফাঁকা স্থান কটা হবে? n। তাহলে টোটাল ফাঁকা স্থান কত হবে? 2n প্লাস n সমান 3n। তাহলে মোট ফাঁকা স্থানের সংখ্যা আমরা পাবো 3n। বোঝা গেছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমরা পয়েন্ট ডিফেক্টস নিয়ে আলোচনা করব, বিন্দু ঘটিত ত্রুটি। তার আগে একটু বলে দিই, ত্রুটি বা ডিফেক্ট বলতে কি বোঝো? দেখো কথাটা আমাদের সবারই কম বেশি চেনা জানা। হ্যাঁ, ত্রুটি বা ডিফেক্ট বলতে কি বোঝায়? দেখো, কোনো কেলাস জালকের মধ্যে উপস্থিত যে গঠনকারী কণাসমূহ থাকে, তারা খুব সুশৃঙ্খলভাবে সুনির্দিষ্ট স্থানে বিন্যস্ত অবস্থায় থাকে। এবারে কোনো কেলাস জালকে উপস্থিত গঠনকারী কণাসমূহের নিখুঁত সুনির্দিষ্ট সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যাসের যদি বিচ্যুতি ঘটে, তাহলে বলা হয় ত্রুটি বা ডিফেক্ট। ত্রুটি তিন ধরনের সাধারণত হয়ে থাকে। একটা হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্ট, 2 নম্বর হচ্ছে লাইন ডিফেক্ট বা রেখা ঘটিত ত্রুটি, 3 নম্বর হচ্ছে প্লেন ডিফেক্ট বা তল ঘটিত ত্রুটি। আমাদের সিলেবাসে বিন্দু ঘটিত ত্রুটি রয়েছে, পয়েন্ট ডিফেক্টস, আমরা পয়েন্ট ডিফেক্টস নিয়ে আলোচনা করব। এবার দেখব পয়েন্ট ডিফেক্টস বলতে কি বোঝায়। এখানেও নাম শুনে বোঝা যাচ্ছে, মোটামুটি নাম শুনে এখানে একটা ধারণা করাই যাবে। দেখো, পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি, দেখো একটা কেলাস জালকে বিভিন্ন জালক বিন্দুতে গঠনকারী কণাসমূহ অবস্থান করে, আমরা তো জানি। হ্যাঁ, বা ল্যাটিস পয়েন্ট যেগুলোকে বলা হয়ে থাকে। এবারে সেই গঠনকারী কণা
যদি জালক বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয়, অর্থাৎ মিসিং হয়ে যায়, ধরো সেখান থেকে বেরিয়ে গেছে, বা ধরো বেরিয়ে ইন্টারস্টিশিয়াল পজিশনে গেছে। ইন্টারস্টিশিয়াল পজিশন কোনটাকে বলে না, কেলাস জালকের মধ্যবর্তী স্থানে, মানে জালক বিন্দুগুলো রয়েছে তার মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে সেটাকে বলা হয়ে থাকে ইন্টারস্টিশিয়াল সাইট বা ইন্টারস্টিশিয়াল পজিশন বা অন্তঃস্থানিক স্থান। সেখানে এসে বা বাইরে থেকে কোনো কণা এসে সেই স্থান দখল করছে, এর ফলে যে ত্রুটির সৃষ্টি হয় সেটাকেই বলা হয় পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি। বিন্দু ঘটিত ত্রুটির শ্রেণী বিভাগ দেখে নেবো। চলো, বিন্দু ঘটিত ত্রুটিকে 3 ভাগে সাধারণত ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি বা স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি বা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, ইম্পিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধিজনিত ত্রুটি। এবার স্টয়চিওমেট্রিক ত্রুটি বলতে কি বোঝাচ্ছে? স্টয়চিওমেট্রিক ত্রুটি যে বিন্দু ঘটিত ত্রুটির ফলে কেলাসের স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন ঘটে না, তাকে বলা হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি। এবং এই ধরনের ত্রুটিকে ইন্ট্রিনসিক ডিফেক্ট বা সহজাত ত্রুটিও বলা হয়ে থাকে। এই ধরনের ত্রুটির সংখ্যা উষ্ণতার উপর নির্ভর করে, তাই এদেরকে থার্মোডাইনামিক ডিফেক্ট বা তাপগতীয় ত্রুটিও বলা হয়ে থাকে। বোঝা গেল? এবার স্টয়চিওমেট্রিক ডিফেক্টের মধ্যে আমরা দুটো ডিফেক্ট পড়ব। একটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট বা শূন্যতাজনিত ত্রুটি, শূন্যতাজনিত ত্রুটি, আর হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, অন্তঃস্থানিক ত্রুটি, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবং এগুলো অআয়নীয় যৌগের কেলাসে দেখা যায়, অআয়নীয় যৌগের কেলাসে দেখা যায়। এবং আয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে আমরা স্টয়চিওমেট্রিক ত্রুটি দেখব, সেটা হচ্ছে শর্টকি ডিফেক্ট বা শর্টকি ত্রুটি, আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ত্রুটি এগুলো হচ্ছে আয়নীয় যৌগের কেলাসে দেখা যায়। ঠিক আছে, আয়নীয় যৌগের কেলাসে দেখা যায়, এগুলো আমরা আলোচনা করব। নেক্সট রয়েছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, যেখানে যে ত্রুটির ফলে কেলাসের স্টয়চিওমেট্রির পরিবর্তন ঘটে। আয়নীয় যৌগের কেলাসে যে ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে তাদের রেশিওর পরিবর্তন ঘটে, কিন্তু এখানে তড়িৎ প্রশমতা বজায় থাকে। এক্ষেত্রেও শর্টকি আর ফ্রেঙ্কেলের ক্ষেত্রেও আমরা দেখব আয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রশমতা বজায় থাকছে, স্টয়চিওমেট্রির পরিবর্তন এখানে ঘটবে না, তড়িৎ প্রশমতা বজায় থাকবে। আর নন স্টয়চিওমেট্রিকের ক্ষেত্রে তড়িৎ প্রশমতাও বজায় থাকবে, কিন্তু স্টয়চিওমেট্রির পরিবর্তন ঘটবে। এখানে আমরা দেখব মেটাল এক্সেস ডিফেক্ট বা ধাতব আধিক্যজনিত ত্রুটি। আচ্ছা, বাংলাতেই লিখে দিচ্ছি, ধাতব আধিক্যজনিত ত্রুটি বা মেটাল এক্সেস ডিফেক্ট। আর কি রয়েছে? আর রয়েছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি, ঘাটতিজনিত ত্রুটি, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এগুলো নিয়ে আবার আমরা একটু আলোচনা করব, ছবি টবি দেখবো। ইম্পিউরিটি ডিফেক্ট, অশুদ্ধিজনিত ত্রুটি মানে কি? কোনো কেলাসের যে ধরো কেলাস জালকে যে সমস্ত গঠনকারী কণা রয়েছে, একটা বিশুদ্ধ কেলাস রয়েছে পদার্থের, সেখানে বাইরে থেকে স্বল্প পরিমাণে কোনো অশুদ্ধি এসে যে ত্রুটির সৃষ্টি করছে সেটাকে অশুদ্ধিজনিত ত্রুটি বা ইম্পিউরিটি ডিফেক্ট। নাম শুনেই বলেছে ইম্পিউরিটি রয়েছে। ঠিক আছে, ইম্পিউরিটি ডিফেক্ট। এখানেও আমরা একটু এক্সাম্পল দেখব, দেখে আপাতত পয়েন্ট ডিফেক্ট সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা করে নেব, যাতে করে পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন এলে আমরা লিখতে পারবো। যদি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে শর্টকি ত্রুটি আর ফ্রেঙ্কেল ত্রুটির পার্থক্য, লিখতে পারবো। কোন ধরনের ত্রুটির ফলে কেলাসের ঘনত্বের কিরম পরিবর্তন ঘটছে লিখতে পারবো। তো চলো শুরু করা যায়, এগুলো সম্পর্কে তো মোটামুটি একটা ধারণা হয়ে গেল। দেখো স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, স্টয়চিওমেট্রিক ত্রুটিতে আমরা বললাম যে বিন্দু ঘটিত ত্রুটির ফলে কেলাসের স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটে না। ভ্যাকেন্সি ডিফেক্ট বা শূন্যতাজনিত ত্রুটি, অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ঠিক আছে, ছবি দেওয়া রয়েছে, দেখো শূন্যতাজনিত ত্রুটি। এখানে ছবিতে কি দেখছো? এগুলো একটা কেলাস জালক দেখানো হচ্ছে, কেলাস জালকে এগুলো জালক বিন্দু যেখানে কেলাসের গঠনকারী কণাগুলো অবস্থান করছে। এই দুটো স্থান ফাঁকা, মানে এই জায়গা থেকে গঠনকারী কণা সমূহ নিরুদ্দিষ্ট হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তার ফলে শূন্যতার সৃষ্টি হয়েছে এবং এর ফলে যে ত্রুটিটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্ট। এবং তারপরে দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে, এবং হ্যাঁ এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা ঘনত্বের কি পরিবর্তন ঘটছে। ঘনত্ব দেখো
গঠনকারী কণা যদি কেলাস জালক থেকে বেরিয়ে যায় তাহলে ঘনত্ব অবশ্যই কমে যাবে, ঘনত্ব এখানে কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি। এখানে কি হচ্ছে, কেলাস জালকে জালক বিন্দুতে যে সমস্ত গঠনকারী কণা তারা ঠিকঠাকই রয়েছে, এবারে এদের মাঝে যে ফাঁকা স্থান, ঠিক আছে, কেলাস গঠনকারী কণা, এই যে এই ফাঁকা স্থান, এখানটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সাইট বা অন্তঃস্থানিক স্থান। সেই অন্তঃস্থানিক স্থানে কণা এসে এই জায়গাটা দখল করেছে। তাহলে এক্ষেত্রে যে ত্রুটিটা দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। এবং এক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে কণা আরো এসে এখানে অন্তঃস্থানিক পজিশনটা দখল করেছে, তাহলে এখানে ঘনত্ব বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এখানে শূন্যতাজনিত ত্রুটির ক্ষেত্রে ঘনত্ব কমে যায় আর অন্তঃস্থানিক ত্রুটির ক্ষেত্রে ঘনত্ব বেড়ে যায়। এবং এগুলো অআয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, অআয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। নেক্সট খুব ইম্পর্টেন্ট, আয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে আমরা দেখব, আয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে শর্টকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট আয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে আমরা দেখব। দেখো ছবিতে চলে এসো, একেবারে ছবিতে চলে এসো। দেখো এখানে কেলাস জালকে কেলাস গঠনকারী কণাসমূহ ল্যাটিস পয়েন্ট বা জালক বিন্দুতে অবস্থান করছে দেখানো হচ্ছে। এই মাঝখানে একটা ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানে কে ছিল, দেখো এটা mx জাতীয় একটা আয়নীয় যৌগের কেলাস রয়েছে। এখানে m+, এটা হচ্ছে ক্যাটায়ন, আর x- এটা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, এবার দেখো এখানে এই জায়গাটা ফাঁকা, তার আশেপাশে কে রয়েছে, দেখো এখানে x-, এখানে x-, এখানে x-, এখানে x-, তার মানে বোঝাই যাচ্ছে এখানে একটা ক্যাটায়ন ছিল, এখানে একটা m+ ছিল। ঠিক আছে, সেই ক্যাটায়ন এখান থেকে নিরুদ্দিষ্ট হয়েছে, মিসিং হয়ে গেছে, যার ফলে এখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে, এখানে শূন্যতার সৃষ্টি হয়েছে। আবার দেখো এইখানে, এখানে কে ছিল, এখানে ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন, এখানে তার মানে অ্যানায়ন ছিল, তার মানে এখান থেকেও একটা অ্যানায়ন মিসিং হয়ে গেছে। তাহলে তাতে করে হলো কি, দেখো স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটেনি, রেশিও অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন সেম রয়েছে, কিন্তু এখানে একটা ক্যাটায়ন বেরিয়ে গেছে, একটা অ্যানায়নও বেরিয়ে গেছে, দুটো শূন্যতার সৃষ্টি হয়েছে এবং তড়িৎ প্রশমতাও বজায় রয়েছে। একটা ক্যাটায়ন বেরিয়ে গেছিল, তড়িৎ প্রশমতা বজায় রয়েছে কেন, কারণ আরো একটা অ্যানায়নও বেরিয়ে গেছে। এই যে ত্রুটিটা দেখা যাচ্ছে, এই ত্রুটিটাকে বলা হচ্ছে শর্টকি ডিফেক্ট বা শর্টকি ত্রুটি। আয়নীয় যৌগের কেলাস, mx জাতীয় কেলাস, যেমন ধরো NaCl এর ক্ষেত্রে দেখা যেতে পারে, CaCl এর ক্ষেত্রে দেখা যেতে পারে, KCl এর ক্ষেত্রে দেখা যেতে পারে, এই সমস্ত যৌগের কেলাসের ক্ষেত্রে, আয়নীয় যৌগের কেলাসের ক্ষেত্রে শর্টকি ডিফেক্ট দেখা গিয়ে থাকে, ক্যাটায়ন বেরিয়ে যাচ্ছে এবং অ্যানায়নও বেরিয়ে যাচ্ছে। এখানে তড়িৎ প্রশমতা বজায় থাকে, তড়িৎ প্রশমতা বজায় থাকে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকে, তড়িৎ প্রশমতা বজায় থাকে, স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, আর কাদের মধ্যে হয়, যাদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার, কণার এখানে গঠনকারী যে সমস্ত আয়ন রয়েছে তাদের কোঅর্ডিনেশন নাম্বার যেখানে বেশি এবং ক্যাটায়ন ও অ্যানায়নের আকার, ক্যাটায়ন ও অ্যানায়নের আকার প্রায় সমান, অ্যানায়নের আকার প্রায় সমান, প্রায় সমান। এবং এখানে দেখো নিখুঁত কেলাসে যে ঘনত্ব, সেখানে দুটো তো বেরিয়ে গেছে, তাহলে অবশ্যই এর ঘনত্ব কমে যাবে, তাহলে ঘনত্ব কমে যায়, ঘনত্ব হ্রাস পায়। ঠিক আছে, তাহলে ফ্রেঙ্কেল শর্টকি ডিফেক্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোন কোন আয়নীয় যৌগ, একটু এক্সাম্পল মনে রাখবো। তড়িৎ প্রশমতা বজায় থাকছে, স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটছে না, যাদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার বেশি এবং ক্যাটায়ন ও অ্যানায়নের আকার প্রায় সমান, তাদের ক্ষেত্রে এই ত্রুটি দেখা যায় এবং ভেরি ইম্পর্টেন্ট, ঘনত্ব এখানে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, নেক্সট পেজে দেখো ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্টের ছবিতে চলে আসো। দেখো এখানে ক্যাটায়ন এই নিজের কেলাস জালক থেকে, মানে জালক বিন্দু ছেড়ে, ল্যাটিস পয়েন্ট ছেড়ে এসে এই মাঝখানের যে ফাঁকা স্থান, ফাঁকা স্থানটাকে কি বলে, ফাঁকা স্থানটাকে বলা হয় অন্তঃস্থানিক স্থান বা ইন্টারস্টিশিয়াল সাইট, সেই জায়গাটা দখল করেছে। এখানেও তাই, এই জায়গায় একটা ক্যাটায়ন ছিল, এ এসে এই জায়গাটা দখল করেছে, অন্তঃস্থানিক ক্যাটায়ন বলা হচ্ছে, মানে অন্তঃস্থানিক স্থান দখল করেছে। তার মানে ক্যাটায়ন, এখানে জেনারেলি ক্যাটায়নই এরকম নিজের জালক বিন্দু থেকে অন্তঃস্থানিক পজিশনে যায়, কেন, কারণ ক্যাটায়নের আকার অ্যানায়নের থেকে অনেকটা কম হওয়ার জন্য এরকম দেখা যায়।
এই ডিফেক্টটাকে ডিসলোকেশন ডিফেক্টও বলা হয়ে থাকে। এবং এখানে কি হচ্ছে, এখানে জেনারেলি ক্যাটায়ন কেন হচ্ছে, কারণ এখানে ক্যাটায়নের আকার অ্যানায়নের অপেক্ষা ছোট হওয়ার জন্য সে জালক বিন্দু ছেড়ে অন্তঃস্থানিক স্থান দখল করছে, এবং এখানেও স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটে না এবং তড়িৎ প্রশমতাও বজায় থাকে। তাহলে এখানেও আমরা পয়েন্টগুলো লিখব। প্রথমত এখানে এক্সাম্পল আমরা প্রথমে দেখে নেব। দেখো AgCl, AgI, জিঙ্ক সালফাইড ZnS, যাদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কম এবং অ্যানায়নের আকার ক্যাটায়ন অপেক্ষা বেশি, অ্যানায়নের আকার ক্যাটায়নের থেকে বড়, অনেক বড়, অ্যানায়নের আকার ক্যাটায়নের থেকে অনেক বড়, তাদের ক্ষেত্রে এই ত্রুটি দেখা যায়। এবং অবশ্যই এখানেও তড়িৎ প্রশমতা বজায় থাকে, স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটে না। এটা তো স্টয়চিওমেট্রির যে কোনো পরিবর্তন ঘটছে না সেটা তো আমরা জানি, ঠিক আছে। আগের ক্ষেত্রেও দেখো, আগের ক্ষেত্রেও স্টয়চিওমেট্রির কোনো পরিবর্তন ঘটছে না, এখানেও তড়িৎ প্রশমতা বজায় থাকছে, এখানেও তড়িৎ প্রশমতা বজায় থাকছে। কোঅর্ডিনেশন নাম্বার যাদের ক্ষেত্রে কম, অ্যানায়নের আকার ক্যাটায়নের থেকে অনেক বড় এবং তড়িৎ প্রশমতা বজায় থাকে, আর ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, শর্ট প্রশ্ন আসে, কোনো পরিবর্তন ঘটে না, ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে। তাহলে কেন ঘনত্বের পরিবর্তন ঘটছে না, কারণ ক্যাটায়ন তো গ্লাস জালক ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, সে শুধু নিজের পজিশন থেকে এসে ইন্টারস্টিশিয়াল পজিশনটা দখল করছে, সেই জন্য ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না। কোন ত্রুটিতে ঘনত্বের পরিবর্তন ঘটে না, অপশন থাকবে 4খানা, সেখানে আমরা টিক মারবো ফ্রেঙ্কেল ডিফেক্ট। ওকে, তাহলে শর্টকি ত্রুটি আর ফ্রেঙ্কেল ত্রুটি সম্পর্কে জানলাম। এখান থেকে তোমরা শর্টকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটির পার্থক্যটাও লিখতে পারবে, নিজেরা গুছিয়ে পার্থক্যটা লিখবে। আশা করি বুঝতে পেরেছো কি ঘটছে, ঠিক আছে। কোঅর্ডিনেশন নাম্বার যাদের ক্ষেত্রে কম এবং অ্যানায়নের আকার ক্যাটায়নের থেকে অনেক বড়, তাদের ক্ষেত্রে এই ত্রুটি দেখা যাচ্ছে, তড়িৎ প্রশমতা বজায় থাকে এবং ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না। আর একটা এক্সাম্পল আমরা এখানে দেখব, যেটা হচ্ছে AgBr, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানেও আসে, যে উভয় ত্রুটি দেখায়, ঠিক আছে, যার ক্ষেত্রে শর্টকি ও ফ্রেঙ্কেল ত্রুটি দেখা যায়। আয়নীয় যৌগের কেলাস এমন একটা উদাহরণ দিতে বলে যার ক্ষেত্রে উভয় ত্রুটি দেখা যায়, শর্টকি এবং ফ্রেঙ্কেল ত্রুটি দেখা যায়, AgBr এর ক্ষেত্রে উভয় ত্রুটি দেখা গিয়ে থাকে, ঠিক আছে। হলো, নেক্সট দেখো নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, ঠিক আছে। নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট যেখানে স্টয়চিওমেট্রির পরিবর্তন ঘটে, স্টয়চিওমেট্রি চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড ক্যাটায়ন অ্যানায়নের রেশিও সংখ্যার অনুপাত চেঞ্জ হয়ে যায়। দেখো সেখানে আমরা প্রথম দেখব মেটাল এক্সেস ডিফেক্ট। আচ্ছা, তার আগে বলি নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট যে সমস্ত যৌগের ক্লাসে দেখা যায় তাদেরকে অনেক সময় বার্থোলাইট যৌগ বলা হয়ে থাকে। এক্সাম্পল দেখো Fe0.88O, Fe0.88S, এই সমস্ত যৌগের কেলাসের ক্ষেত্রে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দেখা গিয়ে থাকে। আচ্ছা, এবার দেখো মেটাল এক্সেস ডিফেক্ট। প্রথমে দেখো ধাতব আধিক্যজনিত ত্রুটি, তার আবার দুটো ভাগ, একটা হচ্ছে অ্যানায়নের শূন্যতার জন্য। ছবি দেখো, এই পজিশন থেকে একটা অ্যানায়ন বেরিয়ে গেছে, ঠিক আছে, এখানে একটা অ্যানায়ন ছিল, চারিদিকে ক্যাটায়ন রয়েছে, এখান থেকে একটা অ্যানায়ন বেরিয়ে গেছে এবং সেই জায়গাটা কে দখল করেছে, সেই জায়গাটা একটা ইলেকট্রন দ্বারা দখল হয়ে গেছে। একটা অ্যানায়ন এখান থেকে বেরিয়ে গেছে এবং অ্যানায়ন বেরিয়ে যাওয়ার ফলে যে শূন্য জায়গাটা তৈরি হয়েছিল সেখানে এসে একটা ইলেকট্রন দখল করছে। তার মানে এখানে স্টয়চিওমেট্রির পরিবর্তন ঘটছে, কারণ অ্যানায়নের সংখ্যা তো কমে গেছে না ক্যাটায়নের তুলনায়, তারপর ক্যাটায়নের আধিক্য ঘটছে, তাহলে ক্যাটায়নের আধিক্য ঘটছে, ঠিক আছে, অ্যানায়ন শূন্যতার জন্য ক্যাটায়নের আধিক্য ঘটছে। আর কি হচ্ছে, তড়িৎ প্রশমতা কিন্তু বজায় রয়েছে, স্টয়চিওমেট্রির পরিবর্তন ঘটছে কিন্তু তড়িৎ প্রশমতা বজায় থাকে, তড়িৎ প্রশমতা বজায় থাকে, ঠিক আছে। আর এখানে এই যে সেন্টার, এই সেন্টারটাকে বলা হয়ে থাকে এফ সেন্টার, এফ সেন্টার। এফ জার্মান ওয়ার্ড, এফ ফর পাব, এর মানে হচ্ছে মিনিং কি, মিনিং হচ্ছে কালার, কালার। এটাকে বর্ণবিন্দুও বলা হয়ে থাকে, বর্ণবিন্দু বা কালার সেন্টারও বলা হয়ে থাকে।
ঠিক আছে, তার মানে এই জাতীয় যে কেলাস যেখানে একটা অ্যানায়ন বেরিয়ে গিয়ে শূন্যতা সৃষ্টি হচ্ছে এবং সেখানে একটা ইলেকট্রন এসে সেই জায়গা দখল করছে তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য এবং ক্যাটায়নের আধিক্য করছে, এবং এই সেন্টারটাকে বলা হয়ে থাকে এফ সেন্টার, এফ ফর ফাভ, যার মানে হচ্ছে কালার। এবং এই সেন্টারের উপস্থিতির জন্য অনেক সময় বর্ণহীন কেলাসের বর্ণ দেখা যায়। যেমন ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটা হচ্ছে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl কে যদি উত্তপ্ত করা হয় তাহলে তার বর্ণ, NaCl এর এমনি বর্ণ সাদা হয়ে থাকে কিন্তু তার বর্ণ হলুদ হয়ে যায়। এখানে কি ঘটছে দেখো, NaCl, এখানে কি কি ক্যাটায়ন আর অ্যানায়ন রয়েছে, Na+ আর Cl-। এবারে সোডিয়াম বাষ্পের উপস্থিতি উত্তপ্ত করা হচ্ছে, তাহলে সোডিয়াম বাষ্প থেকে সোডিয়াম পরমাণু সে একটা ইলেকট্রন বর্জন করে Na+ ক্যাটায়নে পরিণত হবে। এবার দেখো এই যে Cl- রয়েছে সে কেলাস জালক থেকে অ্যানায়নটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এ বেরিয়ে যাওয়ার ফলে এখানে একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে। এবারে এই Cl- আর এই Na+ তারা নন স্টয়চিওমেট্রিক NaCl তৈরি করবে এবং এই ফাঁকা স্থানটা এই ইলেকট্রনটা গিয়ে এই ফাঁকা স্থানে বসে পড়বে, অর্থাৎ এখানে একটা F সেন্টার তৈরি হবে, F সেন্টার তৈরি হবে। এবং এখানে কি হচ্ছে, মেটাল আয়নের আধিক্য ঘটছে, Na+ এর পরিমাণ ধাতব আয়নের আধিক্য ঘটছে, তার ফলে কি হচ্ছে F সেন্টার আসছে, অ্যানায়ন শূন্যতা সৃষ্টি হচ্ছে, সেখানে ইলেকট্রন আসছে, F সেন্টার জেনারেট করছে এবং দৃশ্যমান আলো থেকে F সেন্টারের ইলেকট্রন শক্তি শোষণ করে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, ইলেকট্রনের ট্রানজিশন ঘটছে, যার ফলে নন স্টয়চিওমেট্রিক NaCl গঠিত হচ্ছে, যার ফলে তার বর্ণ হলুদ হচ্ছে। তাহলে সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে NaCl কে উত্তপ্ত করলে তার বর্ণ হলুদ হয়ে যায়। এই একই ব্যাখ্যা আমরা দেব যদি KCl এর ক্ষেত্রে প্রশ্ন আসে। KCl এর ক্ষেত্রে বেগুনি বর্ণ ধারণ করে, LiCl এর ক্ষেত্রে গোলাপি হয়ে থাকে। একই কারণ, হ্যাঁ, একই ব্যাখ্যা হবে। কি ব্যাখ্যা হবে না, অ্যানায়ন শূন্যতার জন্য সেখানে অ্যানায়ন শূন্যতা সৃষ্টি হচ্ছে, সেখানে ইলেকট্রন যাচ্ছে, F সেন্টার জেনারেট করছে, নন স্টয়চিওমেট্রিক কেলাস গঠিত হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে না, বর্ণহীন কেলাসের বর্ণ আসছে। ঠিক আছে, KCl এর ক্ষেত্রে বেগুনি, LiCl এর ক্ষেত্রে গোলাপি আর NaCl এর ক্ষেত্রে হলুদ বর্ণ হয়ে থাকে। ঠিক আছে, হলুদ বর্ণ হয়ে থাকে। ওকে, তাহলে এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা তাহলে ধাতব আধিক্যজনিত ত্রুটি বা মেটাল এক্সেস ডিফেক্ট পড়লাম এবং সেটা হচ্ছে অ্যানায়ন শূন্যতার জন্য। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি ইন্টারস্টিশিয়াল স্থানে ক্যাটায়নের উপস্থিতির জন্য। এখানে কি হচ্ছে, এখানেও ধাতব আধিক্যই ঘটছে, কিন্তু এখানে দেখো যা কেলাস জালকে জালক বিন্দুতে যা ছিল ইন্টারস্টিশিয়াল পজিশনে একটা ক্যাটায়ন এসছে, তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য আর একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে একটা ইলেকট্রন এসছে, তাহলে তড়িৎ প্রশমতা এখানে বজায় থাকছে কিন্তু ক্যাটায়ন বেড়ে গেছে, তাহলে ক্যাটায়নের আধিক্যজনিত ত্রুটি, ধাতব আধিক্যজনিত মানে ক্যাটায়নেরই আধিক্য ঘটছে, ধাতব আধিক্যজনিত ত্রুটি যেখানে দেখা যাচ্ছে ইন্টারস্টিশিয়াল স্থানে ক্যাটায়নের উপস্থিতির জন্য এই ধাতব আধিক্য ঘটছে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে তড়িৎ প্রশমতা বজায় থাকছে, তড়িৎ প্রশমতা বজায় থাকে, কারণ একটা যখনই ইন্টারস্টিশিয়াল পজিশনে ক্যাটায়ন এসছে তখন তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য ইন্টারস্টিশিয়াল পজিশনে ইলেকট্রন এসে সেই জায়গাটা অকুপাই করেছে। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে তার বর্ণ কেন হলুদ হয়ে যায়। দেখো জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে কি রয়েছে, এখানে জিঙ্ক 2+ আয়ন রয়েছে আর O2- আয়ন রয়েছে। এবার জিঙ্ক অক্সাইড সলিড একে উত্তপ্ত করছে, এখান থেকে অক্সিজেন গ্যাস বেরিয়ে যাচ্ছে, তাহলে জিঙ্ক 2+ প্লাস হাফ O2 এ বেরিয়ে যাচ্ছে গ্যাস, প্লাস হচ্ছে 2 ইলেকট্রন। এবার তাহলে কি হচ্ছে, জিঙ্ক 2+ আয়নের আধিক্য ঘটছে, সেই জিঙ্ক 2+ আয়ন এসে এখানে MX দিয়ে দেখানো হয়েছে, কিন্তু তোমরা ভেবে নাও যে জিঙ্ক 2+ আয়ন এসে এরকম ইন্টারস্টিশিয়াল পজিশন দখল করবে এবং তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য এই যে ইলেকট্রন যে এসেছে সেই ইলেকট্রনও আরো ইন্টারস্টিশিয়াল পজিশনে আসবে, এসে তড়িৎ প্রশমতা বজায় থাকবে। তার ফলে কি হচ্ছে, নন স্টয়চিওমেট্রিক জিঙ্ক অক্সাইড গঠিত হবে, নন স্টয়চিওমেট্রিক জিঙ্ক অক্সাইড গঠিত হবে, মেটাল আয়নের আধিক্য ঘটবে এবং এখানে কি হচ্ছে, এখানে ইন্টারস্টিশিয়াল পজিশনে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের ট্রানজিশন করবে, এর ফলে এর কালার দেখা যাবে এবং জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে তার বর্ণ হলুদ হয়ে যায়। কেন বোঝা গেল, ধাতব আধিক্যজনিত ত্রুটি ইন্টারস্টিশিয়াল স্থানে ক্যাটায়নের উপস্থিতির জন্য ইন্টারস্টিশিয়াল পজিশনে ক্যাটায়ন এসে দখল করছে এবং তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য অন্য ইন্টারস্টিশিয়াল পজিশনে ইলেকট্রন আসছে এবং তড়িৎ প্রশমতা বজায় রাখছে এবং এর ফলে আমরা দেখছি যে জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে তার বর্ণ হলুদ হয়ে যায়। চলো
মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এবার ধাতব ঘাটতি জনিত ত্রুটিটা আমরা দেখব। ধাতব ঘাটতি জনিত ত্রুটি ছবি দেখো, এখান থেকে একটা ক্যাটায়ন বেরিয়ে গেছে, M+ এখানে ছিল, সে বেরিয়ে গেছে, শূন্যতা সৃষ্টি হয়েছে। এবারে তড়িৎ প্রশমতা বজায় থাকার জন্য আর একটা কোনো ক্যাটায়ন, তার চার্জ বেড়ে গেছে, অর্থাৎ সে M+ ছিল, সে সেখান থেকে M2+ এ পরিণত হয়েছে, M2+ +1 ছিল, তার মানে 2+, তার মানে কি তার সে হাই অক্সিডেশন স্টেটে চলে যাচ্ছে, উচ্চতর জারণ স্তরে উপনীত হচ্ছে। উচ্চতর জারণ স্তরে উপনীত হওয়ার ফলে কি হচ্ছে, এখানে তড়িৎ প্রশমতা বজায় থাকছে, কিন্তু এখানে ক্যাটায়নের পরিমাণ কমে গেছে, ধাতব আয়নের পরিমাণটা কমে গেছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ধাতব ঘাটতি জনিত ত্রুটি। ধাতব আয়নের পরিমাণ কমে গেছে, কিন্তু তড়িৎ প্রশমতা বজায় রাখার জন্য এখানে একটা যে ক্যাটায়ন রয়েছে সে উচ্চতর জারণ স্তরে উপনীত হয়েছে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল ধরো যাদের ক্ষেত্রে একাধিক জারণ স্তর দেখা যায় সেই সমস্ত আয়নীয় যৌগের কেলাসে এরকম ত্রুটি দেখা যায়। যেমন ধরো ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইডের ক্ষেত্রে যদি একটা Fe2+ আয়ন বেরিয়ে আসে, তার ফলে একটা শূন্যতা সৃষ্টি হবে, +2 চার্জ কমে যাচ্ছে, +2 চার্জ কমে যাচ্ছে, একটা Fe2+ আয়ন বেরিয়ে গেছে, তাহলে দুটো Fe2+ আয়ন Fe3+ আয়নে উপনীত হচ্ছে, অর্থাৎ অক্সিডেশন স্টেটটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখানে দুটো +2 চার্জ কমছে, তাহলে একটা Fe2+ Fe3+ এ যাচ্ছে, তার মানে এখানে একটা চার্জ বাড়লো, এখানে আর একটা চার্জ বাড়লো, তাহলে +2 চার্জ এখানে ব্যালেন্স হলো। তাহলে একটা Fe2+ আয়ন বেরিয়ে গেলে দুটো Fe2+ আয়ন Fe3+ আয়ন অর্থাৎ উচ্চতর জারণ স্তরে উপনীত হচ্ছে, যেটাকে আমরা বলছি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। মেটাল আয়নের সংখ্যা কিন্তু ব্যালেন্স হচ্ছে না, মেটাল আয়ন কিন্তু চলে গেছে, ক্যাটায়ন কিন্তু চলে গেছে, কিন্তু কি হচ্ছে, তড়িৎ প্রশমতাটা এখানে বজায় থাকছে। মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট বা ধাতব ঘাটতি জনিত ত্রুটি। এরপর ইম্পিউরিটি ডিফেক্ট। দেখো ইম্পিউরিটি ডিফেক্ট, এখানে আমরা দুটো এক্সাম্পল ছোট ছোট দেখব, একটা এক্সাম্পলের ছবি রয়েছে আর একটা ছবি নেই, আমি বলে দেবো। দেখো ইম্পিউরিটি ডিফেক্টের ক্ষেত্রে প্রতিস্থাপক একটা অশুদ্ধিজনিত ত্রুটি রয়েছে, প্রতিস্থাপক অশুদ্ধি, আর একটা রয়েছে অন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল অশুদ্ধি। প্রতিস্থাপক অশুদ্ধির ক্ষেত্রে এই যে এক্সাম্পল দেওয়া রয়েছে ছবিতে, ঠিক আছে, প্রতিস্থাপক অশুদ্ধি, প্রতিস্থাপক অশুদ্ধি। এখানে কি হচ্ছে দেখো, এখানে গলিত NaCl এর যদি স্ট্রনসিয়াম ক্লোরাইড SrCl2 মিশিয়ে কেলাসন করা হয়েছে, এখানে কি হয়েছে, দুটো Na+ আয়ন বেরিয়ে গেছে, Na+ দুখানা বেরিয়ে গেছে, এই জায়গা থেকে একটা গেছে, এই যে আমি একটু কালার বোঝা যাচ্ছে ছবিটা, জানি না কিরকম তোমরা বুঝছো, একটু আমার কথা শুনে বোঝার চেষ্টা করো। এইখানে থেকে একটা Na+ গেছে আর এখান থেকেও একটা Na+ চলে গেছে। ঠিক আছে, এবার একটার জায়গায় তাহলে দুটো Na+ যদি যায় তাহলে +2 চার্জ এখানে কমে যাচ্ছে, কিন্তু একটার জায়গায় কি হচ্ছে, Sr2+ এসছে, কিন্তু আর একটার জায়গা ফাঁকা রয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে এখানে কি হচ্ছে, এখানে তার মানে Sr2+ একটার জায়গা দখল করছে, কিন্তু একটা ক্যাটায়নের জায়গা ফাঁকাই রয়ে যাচ্ছে। তার মানে এখানে যটা ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হবে, এখানে একটা শূন্যতা দেখা যাচ্ছে, আপাতত অশুদ্ধি এসে গেছে, একটা ক্যাটায়ন শূন্যতা দেখা যাচ্ছে, আর অশুদ্ধি কটা এসছে, Sr2+ একটাই রয়েছে, মানে ক্যাটায়ন শূন্যতার সংখ্যা যটা হচ্ছে তটাই Sr2+ আয়ন এখানে এসেছে। তাহলে এটা হচ্ছে আমরা দেখছি প্রতিস্থাপক অশুদ্ধি। আর একটা হচ্ছে অন্তঃস্থানিক অশুদ্ধি বা ইন্টারস্টিশিয়াল অশুদ্ধি। অন্তঃস্থানিক অশুদ্ধি, দেখো স্টিলের ক্ষেত্রে কি দেখা যায়, স্টিলের ক্ষেত্রে আয়রন পরমাণু যে কেলাসে, সে তার ইন্টারস্টিশিয়াল যে পজিশন, ইন্টারস্টিশিয়াল পজিশনটা নিশ্চয়ই বোঝা গেছে যে কেলাস জালকের মধ্যে জালক বিন্দুগুলো রয়েছে, তার মাঝখানে যে ফাঁকা স্থানগুলো থাকে যেগুলোকে ইন্টারস্টিশিয়াল পজিশন বলা হয়ে থাকে। স্টিলের ক্ষেত্রে আয়রনের পরমাণুগুলো কেলাস জালকে ল্যাটিস পয়েন্টে রয়েছে এবং কার্বন পরমাণু অশুদ্ধি হিসেবে এসে ইন্টারস্টিশিয়াল পজিশন দখল করে, এবং এক্ষেত্রে যে অশুদ্ধিজনিত ত্রুটিটা দেখা যায় সেটাকে অন্তঃস্থানিক অশুদ্ধি বলা হয়ে থাকে, এবং যে ত্রুটিটা দেখা যায় সেটা হচ্ছে অন্তঃস্থানিক অশুদ্ধিজনিত ত্রুটি। তাহলে এর সাথে সাথে আমরা এই বিভিন্ন ধরনের যে পয়েন্ট ডিফেক্ট তার আলোচনাটাও এখানে কমপ্লিট করলাম। এবার চলো কিছু কোশ্চেন একটু দেখে নেব। দেখো, একটি ঘনকাকার কেলাস A এবং B মৌল দ্বারা গঠিত, B একক কোষের কৌণিক বিন্দুতে এবং A দেহকেন্দ্রে অবস্থান করে, যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত কি হবে? দেখো, B একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থান করে, তাহলে A পরমাণুর সংখ্যা কত?
এ পরমাণুর সংখ্যা 8টা কৌণিক বিন্দু রয়েছে, সেখানে কণার অবদান 1/8 অংশ, তাহলে এ পরমাণুর সংখ্যা হচ্ছে 1। আচ্ছা এটা তো এ নয়, দেখো দেখো কি কাণ্ড, এটা হচ্ছে বি বলেছে একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থান করে, আর এ দেহ কেন্দ্রে অবস্থান করে, তাহলে এ পরমাণুর সংখ্যা কত? দেহ কেন্দ্রে কণা একটা রয়েছে, তাহলে এ পরমাণুর সংখ্যা 1। তাহলে এ পরমাণু আর বি পরমাণুর সংখ্যার অনুপাত 1:1। তাহলে সম্ভাব্য রাসায়নিক সংকেত কত হবে? এবি। সম্ভাব্য রাসায়নিক সংকেত, যৌগটার সম্ভাব্য রাসায়নিক সংকেত কি হবে? এবি হবে। ছোট্ট প্রশ্ন। নেক্সট, এ ও বি পরমাণুর সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগের একক কোষ ঘনকাকার, একক কোষের কৌণিক বিন্দুগুলো এ পরমাণু এবং পৃষ্ঠকেন্দ্রগুলো বি পরমাণু দ্বারা গঠিত। তাহলে এ পরমাণুর সংখ্যা কত হবে? এ পরমাণুর সংখ্যা গুছিয়ে তোমরা সুন্দর করে লিখবে, আমি একটু শর্টে লিখে দিচ্ছি। কৌণিক বিন্দুতে এ পরমাণু রয়েছে 8টা কর্নার, সেখানে অবদান 1/8 অংশ, তাহলে এ পরমাণুর সংখ্যা 1। বি পরমাণু কোথায় আছে? বি পরমাণু পৃষ্ঠকেন্দ্রে আছে। 6টা পৃষ্ঠকেন্দ্র থাকে, এই যে ঘনকাকার বলে দিয়েছে একক কোষ, 6টা পৃষ্ঠকেন্দ্র, 1/2 অংশ করে অবদান, তাহলে এখানে হচ্ছে 3। তাহলে A:B = 1:3। তাহলে যৌগের সম্ভাব্য রাসায়নিক সংকেত হবে AB3। খুব ইজি, একটু প্র্যাকটিস করবে, ছোট ছোট প্রশ্ন আসবে, উত্তর করে দেবে, একদম নাম্বারটা পেয়ে যাবে। ঠিক আছে, AB3। আর একটা কোশ্চেন দেখবো, Fe0.88O কেলাসে Fe2+ ও Fe3+ আয়নের শতকরা পরিমাণ নির্ণয় করো। দেখো Fe0.88O, তাহলে এখানে ধরো Fe2+ আয়নের সংখ্যা হচ্ছে x আর Fe3+ আয়ন রূপে রয়েছে কত হবে? দেখো 0.88 - x, বুঝা গেল? Fe2+ হিসেবে রয়েছে x খানা, Fe3+ হিসেবে রয়েছে 0.88 - x। অক্সিজেন ও এখানে O2- হিসেবে রয়েছে, একটাই রয়েছে। তাহলে টোটাল ক্যাটায়নের চার্জ কত? টোটাল ক্যাটায়নের চার্জ Fe2+ হিসেবে +2 কটা রয়েছে? x খানা, আর Fe3+ হিসেবে কটা রয়েছে? +3 × 0.88 - x। তাহলে টোটাল ক্যাটায়নের আধান, তাহলে ক্যাটায়নের আধান সমান প্লাস আর লিখছি না, একেবারে লিখছি 2x + 3 × 0.88 - x, আর অ্যানায়নের আধান কত? -2। তাহলে অ্যানায়নের আধান হচ্ছে -2 এবং ক্যাটায়ন আর অ্যানায়নের আধানের সমষ্টি 0 হবে। তাহলে দেখো 2x + 3 × 0.88 - x -2 = 0। এখান থেকে x এর ভ্যালু বের করো। 2x + 3 × 24, 3 × 24, 25, 26, 2.64 - 3x -2 সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি x সমান 0.64। x এর মান যখন পেয়ে গেছি আর কোনো চাপ নেই, আর কোনো চাপ নেই। দেখো Fe2+ আয়নের কি শতকরা পরিমাণ নির্ণয় করতে বলেছে। Fe2+ আয়নের শতকরা পরিমাণ, দেখো Fe2+ আয়ন x আমি ধরে নিয়েছিলাম, তাহলে 0.64 / 0.88 × 100 ক্যালকুলেশন করলে তোমরা পাবে 72.72%। ওকে, Fe3+ ক্যালকুলেশন অবশ্যই নিজেরা করবে। Fe3+ আয়নের শতকরা পরিমাণ 0.88 - x ছিল, তাহলে সংখ্যাটা কত ছিল? x কত? 0.64। তাহলে এটা বাই হচ্ছে 0.88 × 100, এটাও ক্যালকুলেশন করলে পাবে 27.28 এত %। তাহলে এইভাবে এই ধরনের প্রশ্নের জন্য আমরা তৈরি থাকব, যেখানে Fe0.88O কেলাসে Fe2+ এবং Fe3+ আয়নের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলবে। এবং এর সাথে সাথে এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা একটা রিভিশন করে ফেলেছি। ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে, ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। বারবার আমি বলছি, পরীক্ষা কাছে চলে এসেছে, চাপ নেওয়ার কিছু নেই, শুধু লিখতে থাকো, পড়তে থাকো, লিখতে থাকো। এই যেমন ধরো পড়ে নিয়ে আরেকবার নিজেরা
আরও একবার রিভিশন করে নিলে, কোশ্চেন অ্যান্সার করে নিলে, এগুলো করলে, আরও কিছু কোশ্চেন অ্যান্সার করলে, তাহলেই দেখবে ভালো করে চ্যাপ্টারটা তৈরি হয়ে যাবে এবং নিজেরা কনফিডেন্স পাবে। তাহলে ভালো করে পড়তে থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।